আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। যারা, যারা হচ্ছে এইচএসসি ২৪ ব্যাচের আছো এবং সামনেই হচ্ছে যাদের পরীক্ষা, তো সত্যি বলতে হাতে আর ১ মাসের মতো সময় আছে। আজকে তো জুনের ১ তারিখ শুরু হয়ে গেল জুন মাস। সো জুনের ৩০ তারিখে যাদের বোর্ড পরীক্ষা শুরু হতে যাচ্ছে, মূলত তাদের জন্য হচ্ছে আজকের এই লাইভটা। আর পাশাপাশি যদি জুনিয়র ব্যাচের কেউ শুনতে চাও, অবশ্যই শুনতে পারো লাইভটা। তার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে যে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট সর্বা আপু আছে, পাশাপাশি হচ্ছে যে বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট তানু ভাইয়া আছে। সো আমরা হচ্ছে যে আপু ভাইয়া সবার সাথে কথা বলবো, অ্যান্ড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে ভাইয়া আপনাদের কাছে স্পেসিফিক্যালি, তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো। আমরা সবাই কমেন্টগুলো দেখতেছি, মনিটর করার ট্রাই করতেছি। আমরা চেষ্টা করব সেই অনুযায়ী তোমাদের যে কোয়েশ্চেনগুলো সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। এবং একটু রিকোয়েস্ট করবো যে স্পেসিফিক কোয়েশ্চেন করবা, কোনো একটা পার্টিকুলার কিছু নিয়ে যদি জানার ইচ্ছা থাকে, তাহলে দেখবা যে ভাইয়া বা আপু যারা কোয়েশ্চেন গুলো দেখবেন তাদের দিক থেকেও উত্তর করে দিতে সুবিধা হবে। সো আমি হচ্ছে প্রথমেই তামিমা সর্বাকে ওয়েলকাম জানাচ্ছি। কি অবস্থা তামিমা সর্বা, কেমন আছো তোমরা? মাইক্রোফোন মিউট করা তামিম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাই, আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সর্বা কি আসসালামু আলাইকুম অবস্থা? ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সঞ্চারী আপু। জি ভাই, আপু ভালো, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সঞ্চারী কিছু বলবা নাকি আমরা শুরু করব? কিছু কি বলতে চাও ওদের উদ্দেশ্যে? শুরুতে একটু যদি বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে। তো আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই যে সামনের জুন মাসের ৩০ তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো যেমনটা দীপ্র ভাইয়া বললেন যে অ্যাকচুয়ালি এখন টাইমটা খুবই শর্ট। আমরা অলরেডি হচ্ছে কি আমাদের প্রিপারেশনে জাস্ট লাস্ট মোমেন্টে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি এই লাস্ট মোমেন্টে কিন্তু মানে প্রিপারেশনটাই কিন্তু আমাদের একটা গেম চেঞ্জার। মানে আমরা কিন্তু এই মোমেন্টটাকে যদি একদম ইউজফুল ভাবে বা মোস্ট ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি, তাহলে এই টাইমটাই কিন্তু আমাদেরকে পুরো রেজাল্টটাকে একদম সুন্দর করে মানে আমাদের যাতে করে মানে পুরো রেজাল্টটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবে এই টাইমে প্রিপারেশনটা। তো আশা করি আজকে লাইভ সেশনে তোমরা যারা পার্টিসিপেট করবে, যারা এক্সামে নিয়ে আছো কিংবা যারা সামনের বছর এইচএসসি এক্সাম দিবে, সবার জন্যই কিন্তু কাজে লাগবে। তো আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের জন্য অনেক উপকারী এবং ইনফরমেটিভ টিপস এই লাইভ থেকে পাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে শুরু করি তাহলে। প্রথমেই হচ্ছে আমি তামিমা সবার কাছে একে একে জানতে যাব। একটু প্রশ্নটা বলে দিই যে এই ব্যাপারটা হচ্ছে যে ওদের কাছে একদম এখন থেকে শুরু করে জাস্ট ১টা মাস হাতে সময় আছে। হ্যাঁ? মাঝখানে আবার ঈদের বন্ধ আছে। সো সেখানেও কিছু ব্যাপার-স্যাপার আছে। তো যেটা হচ্ছে যে তোমরা মানে বেশ অল্প কয়েকদিন আগেই বলা যায়। এখনো মনে হয় না ১ বছর হইছে পুরা। হ্যাঁ? সো এরকম একটা সময় হচ্ছে তোমরা বোর্ড পরীক্ষা দিয়ে আসছো। তো সেই ক্ষেত্রে তোমার হাতে যদি এখন ১ মাস সময় থাকতো, তাহলে স্পেসিফিক্যালি কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে, সেটা বই পড়া থেকে শুরু হোক বা হচ্ছে পরীক্ষা দেওয়া থেকে শুরু হোক, তুমি তোমার মতো বলতে পারো। সো ফার্স্টে সবাই বলো, শুনি একটু যে কোয়েশ্চেন হচ্ছে এটাই যে হাতে যদি ১ মাস সময় থাকে তাহলে তুমি কি করতে? ভাইয়া এখন যেহেতু সময় আছে ১ মাস, তো ১ মাস এবং পড়া আমাদের অনেকটুকুই। এখন হচ্ছে আমি একদম থরলি একদম একটা চ্যাপ্টারে এ টু জেড পড়ার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াগুলার প্রতি আমি ফোকাস বেশি দিতাম। এবং মোস্ট ইম্পর্টেন্ট এরিয়াগুলা বোঝার একটা খুব ভালো একটা ওয়ে হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করা। মানে ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমাদের বোর্ডে যে কোয়েশ্চেন গুলো চলে আসে, যে যে এরিয়া থেকে কোয়েশ্চেন গুলো চলে আসে, সেগুলো হচ্ছে আমি এই সময়টাতে সলভ করে ফেলতাম ভালো মতোই। এন্ড আমাদের ফিজিক্স কেমিস্ট্রির যে অনুশীলনী কোয়েশ্চেন গুলো থাকে এমসিকিউর জন্য, সেটাও আমি প্র্যাকটিসের জন্য করে ফেলতাম, ভালো মতো সলভ করে ফেলতাম। এন্ড আরেকটা যেটা করতাম সেটা হচ্ছে এখন বোর্ড কোয়েশ্চেন গুলা যখন আমি সলভ করতাম, তখন হচ্ছে মানে যেইগুলাতে আমি হচ্ছে প্রবলেম মানে ফেস করতাম, সেগুলা হচ্ছে আমি ভালো মতো মার্ক করে ফেলতাম, যাতে করে যখন আমাদের মেইন বোর্ড পরীক্ষাটা আসবে তখন হচ্ছে আগের দিন আমি এই প্রবলেমেটিক এরিয়া গুলা ভালো মতো যাতে কভার আপ দিয়ে ফেলতে পারি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করার সময়, ইম্পর্টেন্ট এরিয়া গুলা পড়ার সময় আমি যদি কোনো গ্যাপ খুঁজে ফেলতাম, বা আমি অবশ্যই এই টাইমটাতে একটু হলেও মডেল টেস্ট দেওয়ার ট্রাই করতাম। আমি উদ্ভাসের মডেল টেস্টের সাথে যুক্ত ছিলাম, তো মডেল টেস্ট দেওয়ার সময় আমি আমার যে জায়গাগুলোতে প্রবলেম হতো সব সময়, সেগুলো আমি ধরে ধরে আর কি আমার গ্যাপ গুলা ফাইন্ড আউট করে দেন সেটা অনুযায়ী আমি কাজ করতাম। সো ইন দ্যাট ওয়ে আমি হচ্ছে আমার ইন্টার বোর্ড প্রিপারেশনটাকে এই ১ মাসে হচ্ছে সাজিয়ে ফেলতাম আর কি, যে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া গুলো একদম ভালো মতো একদম খুব সুন্দর মতো কভার করে ফেলা।
তো সর্বা দেখো অনেক স্টুডেন্ট কিন্তু থাকে যে এই টাইমটাতে হচ্ছে কি জিজ্ঞেস করে যে নতুন কোনো কিছু পড়বে কিনা, বা অনেকেরই কিন্তু কোনো একটা চ্যাপ্টারের অনেক অংশ কিন্তু পড়া বাকি থাকে, যে আমি ফিজিক্সের একটা চ্যাপ্টার অনেক আগে পড়েছি কিন্তু অনেক জিনিস আমার এখনো পড়া বাকি। তো তুমি কি এই 1 মাসের সময়টুকুর মধ্যে কি নতুন কোনো পড়া পড়তে, নাকি আগের পড়াগুলোই বারবার রিভিশন করেছিলে? আমার হচ্ছে মানে দেখা যেত যে একটা চ্যাপ্টারের সব টপিকে আমার প্রবলেম থাকতো না। তো যেহেতু আমার চ্যাপ্টার গুলো আগে থেকে পড়া, তো একটা চ্যাপ্টারের 2-3টা টপিকে অথবা এরকম 3-4টা টপিকে প্রবলেম থাকা আমার মনে হয় না। যেহেতু এখন 1 মাস সময় আছে, আমার কাছে তো হুম। সময় আছে, তো আমি হচ্ছে মানে যেহেতু আমাদের শর্ট সিলেবাস এখন, তো একটা মানে 2 থেকে 3টা চ্যাপ্টার একদম টোটালি বাদ দেওয়ার থেকে আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট যে এরিয়াগুলা সেগুলা কভার করে ফেলার দিকে বেশি ফোকাস করতাম। কারণ আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা যদি শেয়ার করি, আমার এসএসসি টাইমে এই সমস্যাটা হয়েছিল। আমি হচ্ছে আমাদের এসএসসি তে শর্ট সিলেবাস ছিল যেহেতু আমরা লকডাউন ব্যাচ। তো ওই টাইমে হয়েছিল কি, মানে আমি হচ্ছে ফিজিক্স পরীক্ষার সময় আমি বর্তনী চ্যাপ্টারটা হচ্ছে মোটামুটি একটু মানে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এমনি শর্ট সিলেবাস ছিল, আমি ওটাকে আরো শর্ট করে বর্তনী চ্যাপ্টারটা একদম মোটামুটি হালকার উপর ঝাপসা মেরে দিয়ে গেছিলাম আর কি। তো তারপর হচ্ছে দেখা গেছে যে আমাদের কোয়েশ্চেন আসলো যখন ফিজিক্স পরীক্ষা, মানে যেই চ্যাপ্টার গুলা থেকে আমরা ভাবছিলাম যে একটু ইজি কোয়েশ্চেন আসবে, সেখান থেকে ইজি কোয়েশ্চেন না এসে বর্তনী চ্যাপ্টারটা থেকে হচ্ছে আমাদের ইজি কোয়েশ্চেন চলে আসতো। তো আমি হচ্ছে ওই ফিজিক্স পরীক্ষাতে একটু মানে এই আমার ভুল স্ট্র্যাটেজির কারণে আমি একটু সাফার করেছিলাম। সো এটার জন্যই মেনলি হচ্ছে আমি এইচএসসি তে কোনো চ্যাপ্টারই একদম পুরোটুকু বাদ দিয়ে যাইনি একদম। যদি কোনো মানে যে চ্যাপ্টার আমি একটু কম পারতাম, যেমন সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা আমি একটু কম পারতাম, ওই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম একদম মোস্ট ইম্পর্টেন্ট যে এরিয়া গুলা আছে একদম যেগুলা বোর্ড পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি চলে আসতেছে সেগুলো আমি ভালো মতো সলভ করে চেষ্টা করেছিলাম 1 মাস সময় থাকতেও। আচ্ছা, তো আমরা তাহলে এবার হচ্ছে তামিমের কাছ থেকে একটু শুনে নিই। তামিম ভাইয়া, তোমার জন্য এই যে একই কোশ্চেন, যে হাতে 1 মাস সময় থাকলে তুমি এই মুহূর্তে কি করতা? তামিম, মাইকটা আমি আনমিউট একটু করে দাও। আনমিউট করে নেব। আচ্ছা ভাই, এখন যেহেতু আমরা পরীক্ষার খুবই সন্নিকটে চলে আসছি, এখন আমরা ধরে নিতে পারি যে আমাদের টেস্ট পেপার লিস্ট একবার সলভ করা হয়েছে। এন্ড এটা উচিত যে একবার যখন টেস্ট পেপার সলভ করতেছি, সেখানে যদি কোনো ম্যাথে আমাদের কনসেপ্ট গ্যাপ থাকে বা কনফিউশন থাকে, কিংবা কোনো ম্যাথ যদি নিজে নিজে করতে গিয়ে ভুল করি, সেগুলো আমি মার্ক করে রাখতাম। এন্ড এটা সবারই উচিত। তো যে ম্যাথ গুলো আমার ভুল হইতো কিংবা যেসব বেসিক আমার ঘাটতি ছিল, আমি লাস্ট টাইমে এসে কেবল ওইগুলোই বারবার ঝালাই করে নিয়েছিলাম, যাতে যে ম্যাথ গুলো আগে ভুল করেছি সেগুলো দ্বিতীয়বার কখনো ভুল না হয়। এন্ড যেহেতু আমি মডেল টেস্ট দিয়েছিলাম উদ্বাসে, আমার যেসব জিনিস মডেল টেস্টে ভুল হইতো আমি মোবাইলে আলাদা ফোল্ডার করে রাখতাম মোবাইলে। তো আমি পরীক্ষার আগে বা 1 মাস বা 15 দিন আগে কেবল ওই ভুলগুলো বারবার রিভাইজ দিতাম, যাতে সেটা দ্বিতীয়বার না হয়। এন্ড একটা বোর্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক এবং খ। কারণ গ কিন্তু আমরা বেসিক্যালি বেসিক ক্লিয়ার থাকলে খুব ইজিলি সলভ করা যায়, বাট ক অনেক সময় কমন আসে কিংবা কমন আসে না। সেক্ষেত্রে আমি এর জন্য টেস্ট পেপারে যেসব সিকিউ ছিল সেগুলো ফলো করতাম, এবং মেইন বইয়ে কিছু স্পেসিফিক চ্যাপ্টার ফলো করতাম, যেগুলো থেকে ক হয়তো আনকমন চলে আসতে পারে। আচ্ছা, আচ্ছা। তো মানে যে ব্যাপারটা হচ্ছে যে দেখো, স্ট্র্যাটেজির ব্যাপার নিয়ে যেহেতু কথা হচ্ছে, হাতে যেহেতু 1 মাস সময় আছে, যারা পরীক্ষার্থী তোমাদের কিন্তু এখন থেকেই এই ব্যাপারগুলো মানে যার জন্য যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেটা দেখা দরকার, বা কোনটা হচ্ছে তোমার জন্য ইম্পর্টেন্ট বা তোমার হচ্ছে কোনটা ঘাটতি আছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু এখন থেকে প্ল্যান করে নেওয়া দরকার। কারণ দেখো, যখন হচ্ছে যে বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন রান টাইমে নতুন করে প্ল্যান করা বা কিছু চিন্তা করা সেটা কিন্তু টাফ হয়ে যায়। সো এই জন্য মাথায় এটা রাখতে হবে যে হাতে 30 দিন যদি সময় থাকে, আমার এই 30 দিন হচ্ছে একদম বেস্ট ওয়ে পসিবল কাজে লাগাতে হবে। এন্ড ভাইয়া পুরা যেটা বললো আর কি, যে ধরো তোমার যদি এক্সট্রা প্রয়োজন হয়, সেটা তুমি সেখান থেকে আলাদা করে রাখা। And আলাদা করে রাখা বলতে কি, যেমন টেস্ট পেপার হতে পারে, বা আমাদের ওই যে উদ্দেশ্যে মডেল টেস্ট বইগুলোতে, সেগুলো তো আলাদা করা আছে। সো যে যে সোর্স ফলো করো না কেন, কিছু জিনিস যদি এখন থেকে মানে গুছানোটা হয়ে যায়, যেমন তোমার আসলে কোনটা বোর্ড পরীক্ষার আগে দেখা লাগবে, বা কোনটা হচ্ছে যেহেতু তখন গ্যাপ কম থাকবে, এখন না হলে 1 মাস, এরপর তো তোমার রান টাইমে 1 দিনের বন্ধ, 2 দিনের বন্ধ, এর মধ্যে মধ্যে তোমার পরীক্ষাগুলো হয়ে যাবে। তো তখন কিন্তু ওই যে সবসময় বন্ধের মধ্যে তুমি একটা বই নতুন ভাবে পড়লে বা কোনো একটা চ্যাপ্টার নতুন ভাবে পড়লে
যেভাবে পুরা থরলি দেখতে পারো, ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত প্রত্যেকটা লাইন দেখতে পারো, তখন কিন্তু এই জিনিসটা থাকবে না। সো তোমার রিভিশনের প্যাটার্ন কেমন হবে বা স্ট্র্যাটেজি কেমন হবে সেটা কিন্তু এখন থেকে হচ্ছে যে মানে মাথায় রাখা উচিত। আর যেটা না বললেই না, যে নিজের উইকনেস আইডেন্টিফাই করে নিজের সবচেয়ে দুর্বলতার জায়গা যেগুলা, সেগুলাকে হচ্ছে যে তুমি কোনোভাবে নোট করে রাখো, ছবি তুলে রাখো, স্টার মার্ক করে রাখো, পেজ ভাঁজ করে রাখো, হাইলাইট করে রাখো, যেটা সুবিধা, বাট এমন ভাবে রাখা যাতে তোমার এই যে আগামী 30 দিনে ওই জিনিসগুলো আরেকবার দেখার সুযোগ হয়ে যায়, এবং পরীক্ষার আগের দিন বা 2 দিন আগে যখন বন্ধ থাকবে তখন ওই জিনিসটা দেখার একটু সুযোগটা থাকে। কারণ এই বারবার মানে যে জিনিস তুমি পারো না বা দুর্বলতা আছে সেটা সেভাবেই কাটানো যায় বারবার দেখার মাধ্যমে। একবারে সেটা কিন্তু হয় না। সহজ একটা জিনিস একবার হয়ে যায়, কিন্তু যেটা তোমার উইকনেস আছে সেটা একবারের জায়গায় 2 বার 3 বার এরকম বারবার দেখা লাগতে পারে, তখন দেখা যায় যে জিনিসটা তোমার আগের যে দুর্বলতাটা সেটা কাটানো যায়। আচ্ছা, এবং ভাই এবার ওদের হচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখলাম যে ওদের কিন্তু সেকেন্ড পেপার যেগুলো আছে কেমিস্ট্রি বা ফিজিক্স বা বায়োলজি, সব সেকেন্ড পেপারের আগে কিন্তু গ্যাপ কম এবং ফার্স্ট পেপারের আগে কিন্তু গ্যাপ বেশি। সো ওদের কিন্তু স্ট্র্যাটেজিটা ওরা এভাবে করে সাজাতে পারে যে এই 1 মাসের সময়টাতে ওদের যে এক্সামের আগে গ্যাপ কম সেই সাবজেক্টগুলো একটু ভালো করে পড়ে বা সেই সাবজেক্টগুলোতে একটু বেশি সময় দিয়ে, যে সাবজেক্টগুলোর আগে গ্যাপ বেশি সেই সাবজেক্টের গুলো একটু কম সময় রাখলে হয় কি আমরা পুরোপুরি রুটিনটাকে একদম সুন্দর করে অ্যারেঞ্জ করে নিতে পারি। যেমন ধরো তোমাদের দেখো ফিজিক্স ফার্স্ট পেপার আগে কিন্তু তোমরা অনেক বন্ধ পাচ্ছ। সো তোমাদের যদি ফিজিক্স ফার্স্ট পেপারে কোনো ল্যাকিংসও থেকে থাকে তোমরা ট্রাই ফিজিক্স করবা যে ফার্স্ট সেকেন্ড পেপারের পেপারে। আগে বন্ধ কম সঞ্চারী, ফিজিক্স ফার্স্ট পেপার ওই বড় বন্ধটা ওদের কেমিস্ট্রির টাইমে, ফিজিক্সের আগে ওই আইসিটির পরেই হচ্ছে যে 11 তারিখে আবার আচ্ছা, পরীক্ষা, 9 তারিখ আইসিটি, জি তো এগারো কেমিস্ট্রি তারিখে ফার্স্ট হচ্ছে পেপার। ফিজিক্স ফার্স্ট পেপার। হ্যাঁ হ্যাঁ, ওই বড় বন্ধটা জি জি কেমিস্ট্রি আগে পড়ছে। এটা ওই বোর্ড পরীক্ষায় এক এক বছর এক এক পরীক্ষার আগেই বড় বন্ধটা পড়ে, কারণ দেখা যায় ওই আর্টস কমার্সের পরীক্ষাগুলো থাকে, তো এর মাঝে মাঝে তখন সেগুলো হয়ে যায়। সো আনফরচুনেটলি এবার ওদের ওই কেমিস্ট্রিটা ঠিক আছে, যাদের কেমিস্ট্রিতে উইকনেস তাদের জন্য আবার ফরচুনেটলি যে কেমিস্ট্রির আগে এরকম একটা বড় বন্ধ, কিন্তু বন্ধ যাদের করা। ফিজিক্সে উইকনেস বা ফিজিক্সে ঝামেলা তাদের কিন্তু আবার আইসিটির পরে একদিন গ্যাপ দিয়ে ফিজিক্স ফার্স্ট পেপার, দেন আবার গ্যাপ দিয়ে হচ্ছে যে ফিজিক্স সেকেন্ড পেপার। সো এইটাই হচ্ছে, হ্যাঁ যে তুমি বলতেছিলে যে আসলে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, যে মানে যার হচ্ছে যে ফিজিক্সে দুর্বলতা আছে, আসলে দুর্বলতা কি থাকুক আর না থাকুক, মানে যে বেস্ট ফিজিক্স পারে তারও এখন থেকে মাথায় ওইটা মানে গোছায় রাখা উচিত গেম প্ল্যানটা, যে কেমন হবে, যে যদি হচ্ছে 9 আর 11 মাঝখানে একদিন গ্যাপ আছে, ওই একদিনের মধ্যে আসলে সে কি পড়বে বা কতটুকু পড়বে। কারণ একদিনের মধ্যে তো একটা বই হচ্ছে পুরা ফার্স্ট ক্লাস সব মানে একদম পেজ পড়ে, যেটা আমি করা বলতেছিলাম পসিবল। সব ম্যাথ করে ফেলবো, ওইটা সম্ভব হয় না। তো এই কারণে সেটা একটু মানে মাথায় রাখা আর কি। তো ভাই আমি আর কি তামিমের কাছে একটু কোয়েশ্চেন করতে চাই যে ফিজিক্স ফার্স্ট পেপারের আগে ওরা যে গ্যাপ কম পাচ্ছে, তো অনেকেই জিজ্ঞেস করে যে পুরো বই একদিনে কিভাবে পড়া পসিবল। তো তামিম তুমি হচ্ছে কি এইচএসসি তোমাদের এইচএসসি সময় যে সাবজেক্ট গুলোর আগে গ্যাপ কম ছিল, একদিন 2 দিনের ডিফারেন্সে তুমি তোমার পড়াটা কিভাবে সাজাতে, যে আমার হাতে 1 দিন বা 2 দিন সময় আছে আমি এখন পুরো বইটা কিভাবে রিভিশন দিব? আপু এটা কি এমন নয় যে, এটা কিন্তু এমন নয় যে যে ফিজিক্সে ফার্স্ট পেপারের আগে কিংবা সেকেন্ড পেপারের আগে বন্ধ কম বা কেমিস্ট্রিতে হয়তো বন্ধ বেশি, বাট যে বন্ধটা লং টার্মে যে বন্ধটা আছে ওইটা এমন না যে পুরো আমাকে কেমিস্ট্রি পড়ে কাটাই দিতে হবে। এর কেমিস্ট্রির পরে যদি অন্য কোনো সাবজেক্টের এক্সাম থাকে যেটা হয়তো আমি একটু কম পারি, আমি চাইলে কেমিস্ট্রির আগে কিছু একদিন কিংবা 2 দিন ওই ওই সাবজেক্টটাও পড়তে পারি। এন্ড বইয়ের ক্ষেত্রে যেটা বলি, বইয়ের ক্ষেত্রে কিন্তু সব সব অধ্যায় কিন্তু পড়তে হয় না। যেমন আমাদের যে সকল এমসিকিউ আছে কিংবা ক আছে, সেগুলো কিন্তু সব সব চ্যাপ্টারে কঠিন বা হার্ড হয় না, সব চ্যাপ্টারে অনেক বেশি থিওরিটিক্যাল হয় না। যেমন সেকেন্ড পেপারের ক্ষেত্রে লাস্টের যে 4টা অধ্যায় আছে, ভৌত আলোক বিজ্ঞান, মডার্ন ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স কিংবা সেমিকন্ডাক্টর, এই 4টা অধ্যায় থেকে কিন্তু খুবই থিওরিটিক্যাল কোয়েশ্চেন চলে আসে এমসিকিউতে কিংবা তে। আবার ফার্স্ট পেপারের ক্ষেত্রে আদর্শ গ্যাস কিংবা ভৌত ভৌত জগৎ এবং পরিমাপ যে চ্যাপ্টার গুলো আছে, এগুলো থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আছে। বাট অন্যান্য গুলো থেকে যদিও থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, বাট ওইগুলো পারার মতো, যদি কারো বেসিক ক্লিয়ার থাকে তাহলে ওই যে থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো খুব ইজিলি সলভ করতে পারবে আমি মনে করি। এন্ড এগুলোর জন্য বই খুব বেশি আহামরি পড়তে হয় না। সো জাস্ট এটা সিলেক্ট করতে হবে যে কোন অধ্যায় থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন কেমন আসতেছে এবং কোন অধ্যায়ের জন্য বই পড়া ম্যান্ডেটরি। এটা যদি কেউ টেস্ট পেপার অ্যানালাইসিস করে তাহলে অবশ্যই সে বুঝতে পারবে বলে আমি মনে করি, এমসিকিউ কিংবা ক এবং খ এর জন্য। আচ্ছা, তো এই যে আমি দেখলাম যে মানে কথা বলতে বলতে আমি তোমাদের রুটিনটাও আর কি বের করলাম, দেখলাম যে তোমাদের টাইমেও কিন্তু ওই যে ওরকমই ছিল, মানে ফিজিক্সের আগে একদিন বন্ধ, ফার্স্ট পেপার আগে একদিন বন্ধ, সেকেন্ড পেপার আগে হচ্ছে যে একদিন বন্ধ। তো সেই ক্ষেত্রে আমি তাহলে এবার একটু মানে সবার কাছে যাই, মানে ওই একদিনের বন্ধে আসলে মানে ধরো এখন যেহেতু ওদের কাছে সময় আছে, যে 1 মাস সময় আছে, তো তোমার ওদের জন্য অ্যাডভাইসটা কি হবে যে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য কিভাবে গুছিয়ে রাখতে পারে?
ভাইয়া আমি আসলে মানে আহ পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার মানে পরীক্ষাটার আগে 2-3 দিন সময় বা যতটুকু সময় থাকুক না কেন, সেই সময়টুকুতে আমি আসলে কি পড়বো সেটা আমি আসলে এই টাইমটাতেই ঠিক করে ফেলতাম। মানে এই যে এখন যে রিভিশন ফেজটা আমাদের চলতেছে, যে 1 মাস সময় যে আমরা রিভিশন দিব, এই টাইমটাতে আমি আসলে ঠিক করে ফেলতাম যে পরীক্ষার আগে আমি ঠিক কোন কোন জিনিসে হচ্ছে আমার ফোকাস দিতে হবে। যেমন ফিজিক্স ফার্স্ট বা সেকেন্ড পেপারের কথাই বলি, অথবা যদি বায়োলজি ফার্স্ট এনিথিং যদি বলা হয়, তো আমি আসলে এখন যেহেতু 1 মাস সময়, আমি যেটা করতাম, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি বোর্ড কোয়েশ্চেন গুলা আবার ভালো মতো সবগুলা সলভ করে ফেলার চেষ্টা করতাম। এন্ড অবশ্যই যেহেতু আমি উদ্ভাসের মডেল টেস্ট দিয়েছিলাম, তো আমার রুটিনটা অলওয়েজ হচ্ছে ওই মডেল টেস্ট বেস ছিল। কারণ দেখা যাইতো যে মানে যদি ফিজিক্স ফার্স্ট পেপার মানে উদ্ভাসের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা চলতেছে, তো আমি হচ্ছে আমার প্রিপারেশনটা ওই অনুযায়ী নিতাম, যাতে করে আমার মডেল টেস্টের রুটিনটাও কভারড আপ হয়ে যায় এন্ড বোর্ড পরীক্ষার জন্য যাতে একটা ভালো প্রিপারেশন না হয়ে যায়। তো আমার প্রিপারেশনটা হচ্ছে ওরকম লেভেলের ছিল। তো এখন হচ্ছে বোর্ড কোয়েশ্চেন আমি সলভ করতাম। এন্ড আমি যখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে যখন আমি বইয়ের লাইন বাই লাইন পড়তাম ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলজির ক্ষেত্রে, তখন আমি আমার ইম্পর্টেন্ট লাইনগুলো আমি নিজে ফাইন্ড আউট করে দাগিয়ে ফেলতাম, ওগুলো আমি পড়ে ফেলার চেষ্টা করতাম। এন্ড অনুশীলনীর যে এমসিকিউ গুলা, সেগুলাও হচ্ছে আমি বেশ ভালো মতো করার চেষ্টা করতাম। এন্ড ফিজিক্স ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি ইসাক স্যারের যে উদাহরণের যে ম্যাথ গুলা থাকে, ওগুলোও আমি করে ফেলার চেষ্টা করতাম। তো মানে প্র্যাকটিস করতে গিয়ে আমি আসলে বুঝে ফেলতে পারতাম যে আমার আসলে এই পার্টিকুলার টপিকটাতে প্রবলেম হচ্ছে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে নিউটনিয়ান মেকানিক্স একটা যে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যে 4th চ্যাপ্টারটা আছে, তো সেখানে হচ্ছে আমি চ্যাপ্টারটা মোটামুটি বেশ ভালোই পারতাম, বাট আমার সমস্যাটা হতো যে ফ্রিকশন টাইপের যে ম্যাথ গুলা। তো আমি বুঝতে পারতাম যে ফ্রিকশন টাইপের ম্যাথ গুলা বা পুলি টাইপের ম্যাথ গুলাতে আমার প্রবলেম আছে। তো আমি ভালো মতো এটাকে হচ্ছে মানে মানে মার্ক করে রাখতাম, যাতে করে পরীক্ষার আগের রাতে ওই রিলেটেড প্রবলেম গুলো আমি একটু ভালো মতো সলভ করে ফেলতে পারি। তো এভাবে করে আর কি আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমার যে প্রবলেমেটিক এরিয়া গুলো আছে সেগুলো আমি ফাইন্ড আউট করে ফেলতাম। এন্ড ওইটা হচ্ছে পরে সেগুলা নিয়ে কাজ করতাম, আর এক্সামের আগে আমি হচ্ছে সেগুলাতেই হচ্ছে বেশি ফোকাস দিতাম। এন্ড যেগুলো আমি খুব ভালো পারি, যেমন ভেক্টর অধ্যায় আমি খুব ভালো পারতাম, তো ভেক্টর অধ্যায় হচ্ছে আমি পরীক্ষার আগের রাতে ভেক্টর অধ্যায়ের উপর আমি অত বেশি ফোকাস আর কি দিতাম না। রাদার আমার ফোকাসটা হয়তো যেই চ্যাপ্টারে আমার খুব ভালো প্রবলেম আছে সেটার উপরে। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বায়োলজির কথা যদি আমি বলি, তো বায়োলজির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মানে চ্যাপ্টারের ক্ষেত্রে বা প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা করে কি পয়েন্ট থাকে। তো আমি হচ্ছে সেই কি পয়েন্ট গুলা ধরে ধরে পড়ে ফেলার চেষ্টা করতাম, যাতে করে আমার ইজিলি সেই জিনিসগুলো আর কি পয়েন্ট আউট করা থাকে। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে বাংলা ইংলিশের ক্ষেত্রেও এই সময়টাতে বেশ ভালো একটা ফোকাস দেওয়া উচিত, বাংলা ইংলিশ আইসিটি। কারণ দেখা যায় যে আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলাতে আমরা বেশ ভালোই সময় দেই। ইভেন হায়ার ম্যাথও আমরা অনেক ভালো সময় দিই, বাট বাংলা ইংলিশ আইসিটিতে কিন্তু আমরা সেরকম ভাবে সময় দিই না। তো এই 1 মাস টাইমটাতে আসলে বাংলা ইংলিশ আইসিটির প্রতিও একদম সেম ইম্পর্টেন্সটা দেওয়া উচিত, কারণ জিপিএ 5 এর মধ্যে কিন্তু এই বাংলা ইংলিশ আইসিটিটাও অনেকটুকুই ম্যাটার করতেছে। তো আমার মনে হয় এই 1 মাসে বাংলা ইংলিশ আইসিটির উপরেও একদম সেম ইম্পর্টেন্সটাই দেওয়া উচিত, যতটুকু আমরা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের ক্ষেত্রে দিব। হ্যাঁ এক্স্যাক্টলি, আচ্ছা, মানে তো দিন সবার শেষে কাছ তো থেকে নাম্বার কিন্তু সেমই, নাম্বার তো আর আলাদা না, তাই না? ওগুলো 100 যেরকম বলছে সবার এটা কাছ থেকে 100 কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলাম, যে ও কিন্তু অনেক ভালো একটা কথা বলেছে, যে আমরা অ্যাকচুয়ালি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, ওখানে আমরা এত বেশি টাইম দিয়ে ফেলি যে দেখা যায় যে পরবর্তীতে বাংলা ইংরেজি আইসিটি এগুলোতে কিন্তু অত বেশি সময় দেওয়া হয় না। সো আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমাদেরকে কিন্তু সব সাবজেক্টকে ইকুয়ালি হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে করে অ্যাজ এ হোল আমাদের জিপিএ যেটা আছে সেটা ভালো আসে। তো সবার কাছে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, আমাদের একজন স্টুডেন্ট আমাদের লাইভে কোয়েশ্চেন করেছিল যে যেহেতু বায়োলজির প্রসঙ্গে এসেছে, বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 উদ্ভিদ শারীরতত্ত্বতে আমরা জানি যে বেশ কিছু বড় বড় চক্র আছে, কেলভিন চক্র, ক্রেব চক্র, হ্যাচোস্ল্যাক চক্র। তো এই টাইপের বড় চ্যাপ্টারে আমরা যদি উদ্ভিদ শারীরতত্ত্বের কথাই ধরি, তো এই চক্রগুলো আমাদের মনে থাকে না, বা অনেক স্টুডেন্টেরই মেইন প্রবলেম যে চক্রগুলো মনে থাকতে চায় না। তো এক্সামের আগের রাতে এই চক্রগুলো তুমি কিভাবে পড়তে বা কিভাবে মনে রাখতে, বা ওরকম কোনো ট্রিক্স আছে কিনা যদি একটু ওদের উদ্দেশ্যে শেয়ার করতে সরকার। প্রথমত বায়োলজির ক্ষেত্রে তো মানে শুরুতে আমরা যখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে হচ্ছে আমরা কিন্তু বেসিকের উপরেই কাজ করি, যে একটা চ্যাপ্টারের যে একদম প্রত্যেকটা টপিকের যে একদম বেসিকের এ টু জেড কিন্তু আমাদেরকে পড়িয়ে দেওয়া হয়, আমাদের টিচাররাই আমাদেরকে এটাতে হেল্প করে থাকেন। কিন্তু কিছু কিছু জিনিসে আসলে বেসিক দিয়েও কাজ হয় না, যেমন বোটানিতে এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, যে উদাহরণগুলা অথবা চক্রের ক্ষেত্রে যে অনেক এনজাইমের নাম আছে, তারপর অনেক মানে অনেক উপাদান অনেক কিছু নাম আছে,
তো এই জিনিসগুলার নাম হচ্ছে আমাদের মনে থাকতে চায় না। তো নর্মালি এই জিনিসগুলার মনে রাখার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন মানে লাইক নেমোনিক্স থাকে অথবা ছন্দ থাকে অথবা স্টোরি থাকে, এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে খুব ইজিলি মনে রাখতে পারি। তো আলটিমেটলি হচ্ছে মানে আমাদের যারা টিচাররা থাকেন তারা খুব ভালো মতোই পড়িয়ে দেন। তো ইন দ্যাট কেস মাঝে মাঝে দেখা যায় যে আমি যেটা করতাম যে আমার হয়তো এই পার্টিকুলার জিনিসটা পড়তে মানে ঠিক মতো মনে থাকতেছে না, তখন আমি কি করতাম, আমি বারবার এটা একটু লিখে লিখে, স্পেশালি চক্রগুলার কথা যদি আমি বলি, তো চক্রগুলা হচ্ছে বারবার লিখে লিখে প্র্যাকটিস করলে মনে থাকে। আবার চাইলে এটা কিছু স্টোরির মাধ্যমেও মনে রাখা যায়। উদাহরণগুলোর ক্ষেত্রেও আমরা এরকম স্টোরি অথবা নেমোনিক এগুলোর মাধ্যমে হচ্ছে মনে রাখতে পারি। আর আরেকটা জিনিস যেটা আমি মেনশন করলাম সেটা হচ্ছে বায়োলজির যে আমরা মানে বায়োলজির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সিকিউর জন্য আর কি এরিয়া প্রেডিক্ট করা খুব ইজি। মানে আসলে মানে ঘুরে ফিরে না একই জায়গা থেকে হচ্ছে কোয়েশ্চেন গুলা প্রত্যেক বছর চলে আসে। তো ইন দ্যাট কেস হচ্ছে মানে যে এরিয়া গুলা থেকে কোয়েশ্চেন আসতেছে সেগুলা হচ্ছে মানে কি পয়েন্ট কোনগুলা, লাইক একটা টপিকের তো কিছু মেইন পয়েন্ট থাকে, তো ওই মেইন পয়েন্ট গুলা হচ্ছে বারবার লিখে লিখে বারবার মেমোরাইজ করে নিজেকে নিজে ধরে হচ্ছে করলে আমার কাছে মনে হয় যে মনে রাখাটা ইজিয়ার হয়। আচ্ছা, এবার হচ্ছে আমি তামিমের কাছে একটু যাই। তামিম, একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে মডেল টেস্টের যে ব্যাপারটা, তোমরা যে বললা তোমরা তো হচ্ছে মডেল টেস্ট দিছিলে উদ্ভাসে, আমাদের এখন অনেক স্টুডেন্ট মডেল টেস্ট দিচ্ছে এবং এই মুহূর্তে হয়তো লাইভটা দেখতেছে। তো সেই ক্ষেত্রে আমি একটু মানে আমি ধরে নিচ্ছি যে যেহেতু হচ্ছে যে তোমাদের এত সুন্দর একটা রেজাল্ট আসছে অ্যাডমিশন টেস্টে, তোমাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশন কম বেশ ভালোই ছিল ধরে নিচ্ছি সেটা। সো সেদিক থেকে যদি একটু বলতা যে ধরো যাদের একটু এখন পর্যন্ত ঘাটতি আছে, এই জন্য মাঝে মাঝে দেখা যায় যে মডেল টেস্টে এক্সপেক্টেড মার্কস আসে না, সো তাদের জন্য আসলে অ্যাডভাইসটা কি হবে সেটা যদি একটু বলো। মানে মডেল টেস্ট কি সেই ক্ষেত্রে হচ্ছে যে কন্টিনিউ করা উচিত নাকি কি করা উচিত সেটা যদি একটু বলো। ভাই শেষ টাইমে এসে মডেল টেস্টটা অবশ্যই কন্টিনিউ করা উচিত, কারণ এক্সাম দেওয়ার মাধ্যমে আলটিমেটলি আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় উইকনেসটা আছে বা কোন জায়গায় গ্যাপটা আছে। যেহেতু মডেল টেস্টের কোয়েশ্চেন গুলো অনেকটা এইচএসসি স্ট্যান্ডার্ডই হয়, সেক্ষেত্রে আমার প্রিপারেশনটা আর একটু ভালো হইতে পারে যদি আমি মডেল টেস্ট অংশ নিই। আর এখন যেহেতু টাইম যথেষ্ট আছে, মোটামুটি 1 মাস টাইম আছে, এখনো যদি কারো ছোটখাটো কোনো গ্যাপ থাকে সেটা আমার মনে হয় পূরণ করা উচিত। কারণ কোনো একটা টপিক যদি আমি বাদ দিয়ে দিই, সেটা সেটা আলটিমেটলি এক্সামে এমন হইতে পারে যে এক্সামে ওই টপিকটা থেকে খুব ইজি কোয়েশ্চেন চলে আসছে, যেমন এই যে সর্বা আপু বলেছিল এসএসসি টাইমে। তো এইভাবে টপিক গ্যাপ দেওয়া আমার মনে হয় না উচিত। এখন যেহেতু যথেষ্ট টাইম আছে, যে কেউ চাইলেই তার যে ছোটখাটো যে গ্যাপ গুলো আছে সেগুলো পূরণ করতে পারে এবং সাথে সাথে মডেল টেস্টেও কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি একটু শেয়ার করি যে আমরা এই টাইপের কোয়েশ্চেন পাই তো আমাদের ওই যে 24-এর যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেখানে, যে দেখা যাচ্ছে যে এখনো কেউ কেউ এসে বলতেছে যে হ্যাঁ আমি মানে অর্গানিক বাদ দিতে চাই, কোনো সমস্যা আছে নাকি, বা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এটা বাদ দিতে চাই, কোনো সমস্যা আছে নাকি। তো সেই ক্ষেত্রে দেখো অ্যাডভাইস এইটাই যে মানে কেমিস্ট্রির ক্ষেত্রে তো এটা আরো অবভিয়াস, তোমরা হয়তো এগ্রি করবা যে চ্যাপ্টারই তো মাত্র হচ্ছে ফার্স্ট পেপারে 4টা, সেকেন্ড পেপারে 4টা। তো সেখানে আমি বাদ দিলে আসলে মানে এখানে একটা চ্যাপ্টার বাদ দেওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার। অর্গানিক বাদ দিলে আমি যদি বলি সেকেন্ড পেপারে 3টা সিকিউ আনসার করার পসিবিলিটি ছুটে যায়। আর এমসিকিউ এর কথা বললে এমসিকিউ 25টার মধ্যে প্রায় 8টা থেকে 12টা এমসিকিউ সাধারণত এসে থাকে, ওগুলো আনসার না করার পসিবিলিটি একটা চলে আসে। সো এই মুহূর্তে এসে না যারা হচ্ছে যে আসলে মানে রেজাল্ট ভালো করতে চাও, বা বললাম তো এক একজনের টার্গেট এক এক রকম, কেউ হয়তো বুয়েটের জন্য টার্গেট এই জন্য তার 90% প্লাস পাওয়াটাই অনেক ইম্পর্টেন্ট, আবার কারোর জন্য এ প্লাস পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাট টার্গেট যেমনই হোক, যে প্রিপারেশনটা একটু মানে থরলি সবকিছু মিলিয়ে নেওয়া উচিত। যে ধরো অর্গানিক একদম বাদ দিয়ে চলে যাবে এরকম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই ধরনের সিদ্ধান্ত এমন নেওয়া উচিত না। বা ধরো ওই যে ফার্স্ট পেপারে মৌলের পর্যাবৃত্ত রাসায়নিক ধর্ম, জানি হ্যাঁ ওইটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, অনেকের হয়তো একটু সমস্যা হয়, কিন্তু বাদ দেওয়ার মতো ডিসিশন নিও না। তোমার জন্য যেটা সুবিধা হয়, তুমি যদি আমাদের রিভিশন কোর্সে থাকো, রিভিশন কোর্সে দেখবা ক্লাসগুলো সব দেওয়া আছে, ওখান থেকে দেখে 2x এ দেখে নাও দরকার হলে, বা স্লাইড দেখে নাও, যেভাবে সুবিধা একটু কভার করে নাও। বা হচ্ছে যে ইউটিউবে যে ওয়ান শট দেখে নাও, বা হচ্ছে যদি নিজের যে কোনো সোর্স থেকে যে কোনো কন্টেন্ট যদি তোমার মনে হয় যে কভার করার জন্য যথেষ্ট, সেটা তুমি কভার করে নাও। মানে হয়তো তোমার জন্য একটু সময় দিতে হবে ডেডিকেটলি, চিন্তা করতে পারো যে না যত কিছুই হোক আগামী 24 ঘন্টার মধ্যে বা আগামী একদিনের মধ্যে 1.5 দিনের মধ্যে আমি এই চ্যাপ্টারটা কভার করবোই। এন্ড একটু বোর্ড কোয়েশ্চেন দেখো, অ্যানালিসিস করো, দেখো যে অর্গানিকের কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে। আমি জাস্ট কেমিস্ট্রি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি যেটা আমার সাবজেক্টের সাথে রিলেটেড। তারপর হচ্ছে আমি যদি বলি মৌলের পর্যাবৃত্ত ধর্ম, আমি একটু দেখি না যে এটা আসলে কোথেকে কোয়েশ্চেন বেশি আসে। এটা কি জটিল যৌগ থেকে কোয়েশ্চেন আসে, হাইড্রোজেন বন্ধন থেকে কোয়েশ্চেন আসে, নাকি হচ্ছে ফাজানের নীতি থেকে কোয়েশ্চেন আসে, কোনটা থেকে আসে, সেগুলো আমি একটু শর্ট লিস্ট করে নিই।
তাহলে দেখবা যে মিনিমাম একটা প্রিপারেশন হবে। কিন্তু কোন একটা চ্যাপ্টার একদম ধারণা না নিয়ে যাব বা পড়বই না, সেই ধারণা মানে সেই জিনিস এখনো হাতে 1 মাস সময় আছে, তো সেটা আসলে এখন মানে আমার মতে না রাখাটাই ভালো হবে। আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে একটু রিলেভেন্ট এই কারণে একসাথে আসছে যে মানে আমি একটু আমার মতামতটা শেয়ার করে নিচ্ছি যে একজন জিজ্ঞেস করছে যে মানে অ্যাডমিশনের জন্য কি করবা বা এখন থেকে কি আলাদা কিছু করা লাগবে নাকি। সো আমি আগে আমারটা একটু বলে নিই, এরপর হচ্ছে যে তোমরা বাকিরা সবাই হচ্ছে মতামত দিও। যেটা হচ্ছে যে এখন তোমার হাতে আছে 1 মাস এইচএসসির জন্য, হ্যাঁ। আর আমাদের অনেক স্টুডেন্টের একটা বড় সমস্যা হচ্ছে এইচএসসি আর অ্যাডমিশনকে আলাদা চিন্তা করে, মানে অ্যাজ ইফ হচ্ছে এইটা হচ্ছে যে বাংলা ইংলিশের উপর পরীক্ষা আর এটা ফিজিক্স কেমিস্ট্রির উপর পরীক্ষা বা যে কোনো কিছু একদম র্যান্ডম চিন্তা করে যে খুবই আলাদা জিনিস। আসলে কিন্তু ওরকম আলাদা জিনিস না। হ্যাঁ, তোমার টার্গেট অনুযায়ী ধরো সর্বা যখন মেডিকেল টার্গেট ছিল ডেফিনেটলি ও হয়তো এইচএসসি বোর্ড পরীক্ষার পর ম্যাথটা আর দেখার প্রয়োজন পড়ে নাই বা খুব একটা দেখে নাই, বা তামিম হয়তো বায়োলজি খুব একটা দেখে নাই। আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি যে যার যেটা টার্গেট সেটা বোর্ড পরীক্ষার পর হয়তো সাবজেক্ট ওয়াইজ ফিক্সড হয়ে গেছে। কিন্তু বোর্ড পরীক্ষার যে পড়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হোয়াট এভার সবগুলো সাবজেক্ট, ইনফ্যাক্ট বাংলা ইংলিশ যা পড়তে হবে, হ্যাঁ, সেগুলো তো তোমার আলটিমেটলি কাজ যে এইখানে শেষ তা তো না। তোমার এক একজনের টার্গেট অনুযায়ী সব সাবজেক্টেরই কিছু না কিছু বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে লাগবে। সো প্রথম কথা, ধরো তুমি যে এখন থেকে বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা নিচ্ছ, এইটাই এমন ডেডিকেটেডলি নাও, এমন অনেস্টলি নাও, যাতে নিজের কাছে নিজে অনেস্ট থাকতে পারো যে না, আমার অ্যাডমিশনের আগে বোর্ডের পড়া যতটুকু কভার করা দরকার ছিল আমি কভার করছি, এইটা। আর বাকিটা যেটা হচ্ছে আলাদা কিছু অ্যাডমিশনের জন্য করবে নাকি, সেটা মানে আমার মতামত হচ্ছে এই 1 মাসে বোর্ডের কোয়েশ্চেন দেখা ভালো। মানে বই তো কমন দুইটার জন্যই, বাট হয়তো কোয়েশ্চেনের সোর্সটা আলাদা। ধরো মেডিকেল টার্গেট করলে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং টার্গেট করলে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, আর বোর্ড টার্গেট করলে বোর্ডের কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার বা মডেল টেস্ট বই এইসব। সো আমার কথা হচ্ছে এই মুহূর্তে অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক আমার মতে মানে ফলো না করাই বেটার। হাতে যেহেতু 1 মাস আছে, মাঝখানে আবার ঈদের বন্ধ আছে, রেদার তুমি বোর্ডের যে কোয়েশ্চেন প্যাটার্ন বা বোর্ডের সেটা মূল বই হোক বা হচ্ছে টেস্ট পেপার হোক বা আমাদের অভ্যাসের মডেল টেস্টের বই হোক, যেটাই হোক সেগুলো বেশি ফোকাস করার ট্রাই করো। সো আমি হচ্ছে যে একে একে সবার কাছেই মানে জানতে চাবো, সঞ্চারী যদি ফার্স্ট একটু বলো তোমার এই ব্যাপারে কি মতামত। জি ভাইয়া, সেটা কারণ অনেকেই কোয়েশ্চেন করতেছে যে যদি বাংলা ইংলিশে এ প্লাস মিস যায় সিকে রুয়েটে এক্সাম দিতে পারবে কিনা, বা এসএসসি তে গ্রেড পয়েন্ট এভারেজ এত ছিল মেডিকেল এক্সাম দিতে পারবে কিনা। তো তোমাদের কিন্তু এখন হাতে অনলি 1 মাস সময়। তো এই সময়টাতে কিন্তু আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের চিন্তাটা যদি বেশি বেশি করে করি, দেখা যাবে আমরা কিন্তু মেইন ফোকাস থেকে দূরে সরে আসবো। এই জন্য এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাবে যে কিভাবে তোমার নেক্সট এইচএসসি পরীক্ষাটা তোমরা ভালো মতন করে দিতে পারো। আর হচ্ছে আমাদের টার্গেট তো অবশ্যই থাকবে যাতে করে আমরা এ প্লাস পাই। তুমি যদি এ প্লাস পাও তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমার সবগুলো অ্যাডমিশন টেস্টেরই যে তোমার যোগ্যতা বা যতটুকু তোমাকে জিপিএ পেতে বলা হয়, তুমি কিন্তু মানে অলমোস্ট সবগুলো অ্যাডমিশন টেস্টের ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে পারবে। আর আরেকটা কোয়েশ্চেন অনেকে করছিলে যে তোমরা অনেকে আমাদের উদ্ভাসের মডেল টেস্টের সাথে যুক্ত আছো, যে উদ্ভাসের মডেল টেস্টে নাম্বার কম আসলে কি করণীয়। তো সেক্ষেত্রে আমি কিছু মতামত দিব, তারপরে আমি সর্বাবা তামিমের কাছেও যাব। যে আমি কিন্তু নিজে উদ্ভাসের মডেল টেস্ট দিয়ে এইচএসসি পরীক্ষায় পার্টিসিপেট করেছিলাম। তো দেখবে কিছু এক্সামে তোমার মার্কস আসবে অনেক ভালো, কিছু এক্সামে মার্কস আসবে অনেক খারাপ। তো এগুলো নিয়ে একেবারে ডিসকারেজ হওয়া যাবে না, কারণ মানে মডেল টেস্টের কিন্তু হচ্ছে গুরুত্বটাই এই জায়গাতে যে তুমি তোমার উইক পয়েন্ট গুলো খুঁজে বের করবে। যে পরীক্ষায় তুমি নাম্বার কম পেয়েছো এটা কিন্তু তোমার ফাইনাল এক্সাম না। তোমাকে খুঁজে বের করতে হবে যে আমি কেন নাম্বার কম পেয়েছি। নাম্বার কম তুমি দুইটা কারণে পেতে পারো। একটা হচ্ছে তোমার প্রিপারেশন খারাপ ছিল, আরেকটা হচ্ছে কোয়েশ্চেন হয়তো হার্ড হয়েছে। তো যদি কোয়েশ্চেন হার্ড হয় তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন কোন হার্ড টপিক থেকে কিভাবে কোয়েশ্চেন করা হয়েছে। যদি তোমার প্রিপারেশন কম থাকে, তুমি যদি ইজি কোয়েশ্চেনও ভুল করে আসো, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে প্রিপারেশন আরো জোরদার ভাবে নিতে হবে এবং ওই টপিকটাতে তোমাকে আরেকটু বেশি সময় দিতে হবে। সো মডেল টেস্টের নাম্বার কম আসছে বা তুমি তোমার যতটুকু পড়ছো সেই অনুযায়ী মার্কস পাচ্ছ না, এগুলো নিয়ে কিন্তু ডিসকারেজ হওয়া যাবে না, বরঞ্চ এগুলো থেকে তোমাকে আরো লেসন নিয়ে তোমার যে যে জায়গায় উইকনেস গুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে তোমাকে সেইভাবে প্রিপেয়ার্ড হতে হবে। আর আরেকজন কোয়েশ্চেন করেছিল যে এখন কি মেইন বই পড়বো নাকি টেস্ট পেপার পড়বো। তোমাকে দুইটাই কিন্তু এখন প্যারালাল অথবা পাশাপাশি রাখতে হবে। ধরো তুমি হচ্ছে গিয়ে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পড়তে বসলে, সাপোজ অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। তো তুমি প্রথমে টেস্ট পেপারে একবার করে চোখ বুলাবে যে আমার কোন কোন টপিক গুলা থেকে বিগত বছরে বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে। তারপরে তুমি মেইন বইটা পড়ার সময় ফোকাস রাখবে যে এই টপিক থেকে আমাকে বিগত বছরের প্রশ্ন দেওয়া হয়েছিল। এরপরে তুমি যদি ওই টপিকটা পড়ে টেস্ট পেপারে চোখ বুলাও, তখন তুমি দেখবে যে ইজিলি তুমি কোয়েশ্চেন সলভ করতে পারছো। তুমি যদি শুধু এখন টেস্ট পেপার সলভ করো বা শুধু মেইন বই পড়ো, তাহলে কিন্তু কিছু না কিছু অংশ অপূর্ণ রয়ে যাবে। সো তোমার মাথায় থাকতে হবে যে আমাকে এখন দুইটাই
প্যারালাল ভাবে রেখে হচ্ছে কি রিভিশন করতে হবে। আর আমি হচ্ছে যে সেক্ষেত্রে সবার কাছে একটু যাচ্ছি যে সর্বা, তোমার হচ্ছে কি মডেল টেস্টের মার্কস কেমন আসতো, বা তুমি তোমার উইকনেস গুলাকে কিভাবে কাজে লাগিয়ে ওই টাইমটাতে প্রিপারেশন নিয়েছিলে? আপু, আপনি যেটা শুরুতে বললেন যে মডেল টেস্টের নাম্বার আমার কখনো কখনো একদম বেশ ভালোই আসতো এবং কখনো কখনো নাম্বারটা একটু কমেও আসতো। বাট আমি আসলে মডেল টেস্ট যেই কারণে হচ্ছে মেনলি দিতাম সেটা হচ্ছে একে তো উইকনেস ফাইন্ড আউট করা, এন্ড আরেকটা যেটা সেটা হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে শুরুর দিকে একটু প্রবলেম হতো। তো আমি হচ্ছে মডেল টেস্ট দিয়ে দিয়ে এই যে টাইমটাকে একটু সঠিকভাবে ইউটিলাইজ করাটা প্র্যাকটিস করতাম। যেমন মেনলি যে সমস্যাটা হয় এমসিকিউর ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রি এন্ড হায়ার ম্যাথের ক্ষেত্রে দেখা যায় 25 মিনিটে আমাদের হচ্ছে 25টা অবজেক্টিভ সলভ করতে হয়। তো আলটিমেটলি মানে দেখা যায় যে আমি এমসিকিউ হয়তোবা আমার সব কমন, বাট শুধুমাত্র হচ্ছে টাইমটা সঠিকভাবে ইউটিলাইজ না করার কারণে হয়তোবা পারা এমসিকিউ গুলো হয়তোবা ক্যালকুলেশন মিস্টেকের কারণে অথবা মানে এনাফ টাইম না পাওয়ার কারণে হয়তোবা আমার ছেড়ে আসতে হইতো। তো মেইনলি এই কারণে টাইমটা যাতে সঠিকভাবে ইউটিলাইজ আমি করতে পারি সেটার জন্য আমি আসলে মডেল টেস্ট দিতাম। এছাড়া মানে খাতার প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে আমি মডেল টেস্ট কখনোই মানে মানে বাদ দিতাম না। আমার যদি কোনো গ্যাপ থাকতো আমি মডেল টেস্টের রুটিন ওয়াইজই হচ্ছে আগাতাম। তো অনেকেই হচ্ছে আমার কাছে একটা কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে মানে আমি এই কোয়েশ্চেনটা অনেকের কাছ থেকে মানে শুনেছিলাম যে মানে এখনো হয়তোবা সিলেবাসের বেশ অনেকটুকুই গ্যাপ আছে, লাইক অনেকে 60% হয়তোবা কভার, 40% গ্যাপ আছে। তো সেই ক্ষেত্রে কি সে মডেল টেস্টটা দিবে নাকি মডেল টেস্ট বাদ দিয়ে এখন হচ্ছে সে শুধুমাত্র তার গ্যাপ গুলা ফাইন্ড আউট করবে? তো ইন দ্যাট কেস আমি হচ্ছে মানে যেটা বলতে চাই আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে যে মডেল টেস্ট গুলো আমার মনে হয় দেওয়া উচিত। আমি শুরুতে যেটা মেনশন করলাম যে উইক পয়েন্ট ফাইন্ডিং আউট এন্ড টাইম ইউটিলাইজেশনের যে ব্যাপারটা, ইন দ্যাট কেস যেটা করা যেতে পারে যে মডেল টেস্টের রুটিন ওয়াইজ মানে ওইটাকে মেনটেন করে দেন হচ্ছে নিজের যে গ্যাপ গুলা, লাইক কালকে আমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের উপর পরীক্ষা, এখন আমি হয়তো বা বুঝতে পারতেছি যে আমার হয়তো বা মানে আদর্শ গ্যাস এই চ্যাপ্টারটাতে হয়তো বা আমার গ্যাপ আছে, তো আমি হচ্ছে শুরুতেই ওই আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়ি, এন্ড দেন আমি আস্তে আস্তে আমি যে টপিক গুলা বেশি পারি সেগুলা আমি না হয় এবার নাই টাচ করলাম। রাদার পরীক্ষার আগে মানে এখন মডেল টেস্টের আগে আমি যে চ্যাপ্টার গুলা পারি না সেগুলাতে আমি বেশি ফোকাস দিই। আমি এভাবে আর কি আমার মডেল টেস্টের সাথে নিজের গ্যাপ গুলো সেভাবে ফাইন্ড আউট করে নিচ্ছিলাম আর কি। আচ্ছা সর্বা, থ্যাংক ইউ। এখানে অনেকে কোশ্চেন করেছো যে সময়ের মধ্যে হচ্ছে এমসিকিউ শেষ করতে পারো না, স্পেশালি ম্যাথের ক্ষেত্রে আমরা যদি বলি। তো সেক্ষেত্রে যদি তামিমের কাছে আমরা যাই, যে তামিম, একটা ফিক্সড টাইমের মধ্যে ম্যাথ এমসিকিউ বা যে কোনো এমসিকিউ কিভাবে শেষ করা যায়, বা তুমি কোন স্ট্র্যাটেজি মেনটেন করে অন টাইম এমসিকিউ শেষ করতে? আপু, ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাথের ক্ষেত্রে কোয়েশ্চেন কিন্তু খুব একটা হার্ড আসে না, সবকিছুই প্রায় সেম লেভেলের আসে, বাট ওই যে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং বাসায় কিংবা উদ্বাসে নিজে নিজে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে আলটিমেটলি একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে সে বুঝতে পারবে যে আমি 25 মিনিটে কয়টা এমসিকিউ করতে পারতেছি অ্যাকুরেটলি। অ্যান্ড টাইম ম্যানেজমেন্টের মেইন টার্গেটটাই হলো আমি কত অ্যাকুরেটলি এমসিকিউ গুলো সলভ করতে পারতেছি এন্ড কত তাড়াতাড়ি সলভ করতে পারতেছি। সেক্ষেত্রে এক্সাম দেওয়াটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, তার এখানে মানে তামিম একটা ব্যাপার বারবার কিন্তু সলভ আছে। করলে কিন্তু সিলি মিস্টেক গুলো কম আসবে। জি ভাইয়া। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ধরো আমাদের ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হয়, কিছু কোয়েশ্চেন থাকে হচ্ছে একটু থিওরিটিক্যাল টাইপ, হয়তো মানে ম্যাথ করতে হয় না তো সব কোয়েশ্চেনে, দেখে হয়তো উত্তর দেওয়া যায় বা চিন্তা করে সময়টা একটু কম লাগে। আর বায়োলজিতে তো মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেন বা সবগুলো 100% বলা যায় যে আমি হচ্ছে দেখে শুনে জাস্ট আনসার দেওয়াটা, বাট ম্যাথে ওই ক্যালকুলেশনের একটা ব্যাপার চলে আসে, যেটা কিনা ফিজিক্স কেমিস্ট্রিতেও কিছু থাকে। তো ম্যাথে ওই 25টা কোয়েশ্চেনে ক্যালকুলেশন করতে যায় কিন্তু একটা ব্যাপার চলে আসে। এই ক্ষেত্রে আমি একটা মতামত শেয়ার করতেছি, তুমি একটু এটা বললো যে আমি ধরো কেমিস্ট্রির কথা যদি বলি, আমি হচ্ছে সাজেস্ট করি যে 25টা কোয়েশ্চেন সবসময় যে সিরিয়ালি আগাইতে হবে এরকম কিন্তু না। হ্যাঁ, কেউ যদি সিরিয়ালি আগায় এটা তার ব্যাপার, অনেকে ওইটাও কমফোর্টেবল ফিল করতে পারে। বাট আছে না যে আমি প্র্যাকটিস যত করব তত দেখে আমি কোয়েশ্চেনটা একবার তাকাইলে আমি বুঝতে পারবো যে এই কোয়েশ্চেন 10 সেকেন্ড আনসার করা সম্ভব, আর ওই কোয়েশ্চেন অ্যাটলিস্ট 1 মিনিট লাগবে। সো যেহেতু নাম্বার সবগুলোর জন্য এক করেই, আর যেহেতু বোর্ড পরীক্ষায় নেগেটিভ মার্কিং নাই, আমার টার্গেট থাকবে কি আগে হচ্ছে আমি ম্যাক্সিমাম নাম্বার কম সময়ের মধ্যে যাতে কভার করে ফেলতে পারি সেইটা। যদি হচ্ছে যে যাদের টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় তাদের জন্য বলতেছি। সো আমি কেমিস্ট্রি এক্সাম্পলটা দিতেছি, এরপর আমি তামিমের কাছে একটু যাব ম্যাথে হেল্প করার জন্য, যেহেতু ম্যাথ মানে হচ্ছে তুমি ভালো বলতে পারবা। তো কেমিস্ট্রিতে ধরো আমার ওই যে ফার্স্ট পেপারে এমন কিছু চ্যাপ্টার আছে যেটা থেকে ম্যাথ আসে, আবার এমন কিছু চ্যাপ্টার আছে যেটা থেকে ম্যাথ দেওয়ার প্রশ্নই আসে না। তো তাহলে আমি নন ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আগে করে ফেলি,
তাহলে দেখবে কি তুমি একটা কনফিডেন্স চলে আসবে কম সময়ে, যেহেতু ধরো কিছু কোয়েশ্চেন থাকবেই যেগুলা 10 সেকেন্ড 15 সেকেন্ড উত্তর করা যায়। আমি এটা বৃত্ত ভরাট করা সবই বলতেছি। অবশ্যই এরকম মানে 25টার মধ্যে 4-5টা কোয়েশ্চেন হলেও থাকবে যেগুলো ধরো বৃত্ত ভরাট সহ তোমার 20 সেকেন্ড লাগছে, দেখে তুমি বুঝতেছো যে না এটা তো আগে দেখছো, প্রিভিয়াস কোয়েশ্চেনে আসছে, বা কোয়েশ্চেন সলভ করার সময় দেখছো, মডেল টেস্টে দেখছো, এরকম। সো এটা করতে পারো যদি তোমার হচ্ছে সিরিয়ালি প্রবলেম সলভ করার ক্ষেত্রে কোনো মানে সমস্যা এটা না হয়। আমি যেটা বললাম যে অনেকের দেখা যায় বৃত্ত ভরাট করতে গেলে স্কিপ হয়ে যায়, হ্যাঁ, তাড়াতাড়ি করতে গেলে। সো যদি মনে হয় যে না ওইটা কোনো সমস্যা হবে না, আমার একটা সাজেশন এটা থাকলো যে যারা টাইম নিয়ে হচ্ছে যে সময়টা নিয়ে প্যারা খাচ্ছ বা মনে হচ্ছে চ্যালেঞ্জ ফেস করতেছো, তারা হচ্ছে এটা করতে পারো। তা আমি এটা কি ম্যাথের ক্ষেত্রে কোনোভাবে পসিবল, তুমি যদি এক্সাম্পল দিয়ে বলতে চাও বলতে পারো আর কি। ধরো ম্যাথে থাকে না কিছু প্রবলেম দেখে বুঝলাম যে না কম টাইমে করা সম্ভব, ওগুলা যদি আগে করে ফেলি তাহলে এটা কেমন হয় আর কি। তুমি একটু তোমার মতো বলতে হবে। মাইকটা আনমিউট করে নিও, হ্যাঁ। জি ভাই, ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো ম্যাথ অনেক শর্ট আছে কিংবা অনেক শর্টকাট ট্রিক্স থাকে। যেমন সরলরেখার ক্ষেত্রে যদি বলি, আমাকে যদি কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব বের করতে দেয়, সেটা যদি আমি রেগুলার প্রসেসে করি অনেক লম্বা একটা সময় চলে যাবে। বাট আমি যদি শর্টকাট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এমসিকিউর জন্য খুব ইজিলি 30-40 সেকেন্ডের মধ্যেই সেটা সলভ করা যাবে। তারপর স্ট্যাটিস্টিক্স কিংবা গতিবিদ্যা এগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক শর্টকাট আছে। এই শর্টকাট গুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এমসিকিউ তে খুব কাজে দিবে আর কি। এন্ড কোনিক্স এর ক্ষেত্রে অনেক ম্যাথ আছে যেগুলো হয়তো দুইটা প্রসেস আছে, একটা প্রসেস অনেক বেশি লেন্দি, অনেক বেশি টাইম কনজিউমিং, আরেকটা প্রসেস আছে যেটা খুব ইজিলি সলভ করা যায় মানে 30-40 সেকেন্ডের মধ্যে। কেউ যদি ওইগুলা প্র্যাকটিস করার মধ্যে আয়ত্ত নিয়ে আসতে পারে তাহলে খুব ইজিলি আমার মনে হয় 25 মিনিটের মধ্যে কভার করা সম্ভব। এন্ড এভাবে ফাইন্ড আউট করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ খুব ফাস্ট করা যায় এন্ড কোন চ্যাপ্টারে একটু লেন্দি হয়। কেউ যদি এটা ফাইন্ড আউট করতে পারে প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে যেগুলো আগে তাড়াতাড়ি করা সম্ভব সেগুলো যদি কেউ ফাস্ট করে ফেলে এমসিকিউ তে, দেন যেগুলো একটু লেন্দি সেগুলো পরে টাইম নিয়ে হয়তো করতে পারবে। যেহেতু ভাইয়া বলছিলেন যে এমসিকিউ তে সবগুলো এমসিকিউর জন্য কিন্তু মার্কস সেম 1 করেই। সো আমরা যদি ফার্স্টে যেগুলো কম সময়ে করা সম্ভব সেগুলো করে ফেলি এন্ড পরে যদি লেন্দি গুলো করি তাহলে কিন্তু আমার মনে হয় 25 মিনিটে সলভ করা সম্ভব। আচ্ছা, আমি এবার একটু হচ্ছে দুইজনের কাছে দুই রকমের অ্যাডভাইস জানতে চাবো, হ্যাঁ। যেহেতু আমি একটু আগে বলছি যে বোর্ড পরীক্ষা তো সবার জন্যই সেম, হ্যাঁ। এই কারণে আমি হচ্ছে একটু সবার কাছে তোমার ম্যাথ প্রিপারেশন নিয়ে একটু জানতে চাই যে তুমি বোর্ডের জন্য ম্যাথের প্রিপারেশন কিভাবে নিয়েছিলা, বা আমি শুনছিলাম যে তো মানে ম্যাথে অনেক ভালো মার্কস পাইছিলা, তাই না? যখন মানে ভাই দেখা আমার যাচ্ছিল ম্যাথে হাইয়েস্ট মার্ক ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা অন্য কোনো বলছিলা। একটা আচ্ছা, তো এই কারণে তোমার হ্যাঁ। কাছ থেকে আমি একটু ম্যাথেরটা শুনি, তামিমের কাছ থেকে আমরা দরকার হলে বায়োলজিটা শুনবো। ভাইয়া আমি আমার ম্যাথ প্রিপারেশন নিয়ে বলার আগে একটা ছোট করে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমার টেস্টের পরে তো আমাদের এইচএসসির জন্য মোটামুটি 3 মাসের মতো সময় ছিল। তো টেস্টের পরে হচ্ছে আমি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করি আর কি। তো 2 মাস হচ্ছে আমি কমপ্লিটলি ম্যাথের মানে ম্যাথের সাথে অত বেশি অ্যাটাচমেন্ট আমার ছিল না। আমি হচ্ছে শুধুমাত্র ওই যে উদ্ভাসের মডেল টেস্ট দিতাম, তখন হচ্ছে উদ্ভাসের মডেল টেস্টের রুটিন ওয়াইজ যখন চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হতো, তখন জাস্ট মানে আগের দিন হচ্ছে মানে আর কি চ্যাপ্টার ওয়াইজ জাস্ট বোর্ড কোয়েশ্চেন গুলা হচ্ছে আমি খুব ভালো মতো সলভ করে যেতাম। তো এটা হচ্ছে আমার মোটামুটি মানে টেস্টের পরের 2 মাসের প্রিপারেশন ছিল আর কি। এন্ড যখন এইচএসসি ঠিক 1 মাস বাকি, তখন তো আমি হচ্ছে মোটামুটি আমার মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন কমপ্লিটলি অফ করে দিই এন্ড টোটালি এইচএসসি ওরিয়েন্টেড প্রিপারেশন ছিল তখন আমার। তো ওই সময়টাতে হচ্ছে আমি ম্যাথে সময়টা একটু বেশি দেই, কারণ যেহেতু আমার আগের 2 মাস হচ্ছে আমার একটু কম টাইম দেওয়া হয়েছিল ম্যাথের ক্ষেত্রে। তো ইন দ্যাট কেস আমি হচ্ছে রূপন্তী প্রকাশনের বই ফলো করতাম আর কি। তো রূপন্তী প্রকাশনীর যে উদাহরণের ম্যাথ গুলো আছে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে সেগুলাই হচ্ছে আমি বারবার বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করতাম। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে 2017 থেকে 2023 সাল পর্যন্ত বোর্ডে এই পর্যন্ত যত টাইপের ম্যাথ আসছে, এর থেকে বেশি টাইপের ম্যাথ আমার মনে হয় না মানে আর লাগবে মানে ফর বোর্ড আর কি। মানে সব টপিকই সব টাইপের ম্যাথই হচ্ছে ঘুরিয়ে ফিরে হচ্ছে কোনো না কোনো বোর্ডে হচ্ছে চলে আসছে। তো আমার কাছে মনে হয় যে মানে ম্যাথের বেসিক যদি কারো ঠিক মতো একদম ক্লিয়ার থাকে, লাইক ফার্স্ট সেকেন্ড ইয়ারে যে ম্যাথ ভালো মতো কভার করে আসছে, সে হচ্ছে এখন চাইলে শুধুমাত্র হচ্ছে বোর্ডে যে 2017 থেকে 2023 সাল পর্যন্ত বোর্ডের ম্যাথ গুলাই হচ্ছে একদম বুঝে বুঝে সব এ টু জেড কভার করে গেলে আমার মনে হয় ম্যাথে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ম্যাথ অ্যান্সার করার জন্য মানে স্পেশালি এমসিকিউর ক্ষেত্রে, যেটা তামিম একটু আগে বললো যে মানে ম্যাথের এমসিকিউ অ্যান্সার করার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইমের প্রপার ইউটিলাইজেশন। তো আমি যে
যেটা করতাম, আমার হচ্ছে ম্যাথের এমসিকিউ শুরুর দিকে কভার করতে আমার খুবই প্রবলেম হতো। তো আমি হচ্ছে উদ্ভাসের মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি আমি বাসায়ও হচ্ছে দেখা যেত যে মানে যে আমাদের উইকলি সলিউশন বুক গুলা দেওয়া হতো, অথবা যে মানে ইয়েগুলা থাকতো। নর্মালি আমি উদ্ভাসের মডেল টেস্টের যে প্রশ্ন ব্যাংক দেওয়া হয়েছিল, সেটা লাস্টে হচ্ছে দেখা যেত যে আমাদের 2022 সালের মানে কোয়েশ্চেনটাই হচ্ছে ইয়ে ভাবে দেওয়া ছিল, একদম প্রপার কোয়েশ্চেন আকারে দেওয়া ছিল, সেটাই আমি হচ্ছে টাইম ধরে ধরে 25 মিনিটে করার চেষ্টা করতাম আর কি। এভাবে হচ্ছে আমার যে ম্যাথের যে টাইম নিয়ে যে প্রবলেমটা। আচ্ছা, আমাদের কি এখানে একটু কানেক্টিভিটি প্রবলেম হয়েছে সর্বার? জি জি ভাইয়া, সবার মনে হয় নেট কানেকশন একটু প্রবলেম আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তামিমের কাছ থেকে একটু শুনে নিই। তামিম, তোমার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে এটা যে ধরো তোমার যদি কোনো সাবজেক্টে হচ্ছে, যেমন সর্বারটা শুনলাম যে ম্যাথে একটু উইকনেস ছিল, তো তোমার কি মানে সব সাবজেক্টের মধ্যে কোনোটা কি এরকম ছিল যেটা তোমার কাছে মনে হয়েছিল যে না, আমি হচ্ছে যে এইটা একটু তুলনামূলক কম পারি বা একটু প্রিপারেশনে ঘাটতি আছে আমার অন্যগুলা থেকে, বা থাকলে তুমি সেটা কিভাবে কভার করছো? ভাইয়া, আমি মনে হয় আমাদের মাঝখানে এখন নেই ভাইয়া, আচ্ছা, সর্বা তাহলে কন্টিনিউ করুক। সর্বা চলে আসছে, ঠিক আছে, আমি তাহলে সর্বাটা শুনি। ভাইয়া কোয়েশ্চেনটাকে আবার একটু করা যাবে? না, তুমি যেটা কন্টিনিউ করতেছিলা তুমি তোমারটাই শেষ করো, আমরা তামিমের কাছে অন্য আরেকটা প্রশ্নে গেছিলাম আর কি। তুমি তোমারটা শেষ করে নাও। আচ্ছা, এখন কি দুইজনেরই প্রবলেম হয়েছে? হঠাৎ করে মনে হয় নেট কানেকশন একটু সমস্যা হচ্ছে, তাই না? ডিস্টার্ব করতেছে, জি ভাইয়া। তবে ভাই ওই যে সর্বার মতো কিন্তু ওরা সবাই সেটা ফলো করতে পারে যে যদি প্রতিদিন হচ্ছে পড়া শেষ করে একটা করে কোয়েশ্চেন ওরা সলভ করে, সেটা হতে পারে ম্যাথের এমসিকিউ, হতে পারে ফিজিক্সের এমসিকিউ, বা যে কোনো একটা সিকিউ কোয়েশ্চেন তো সলভ করাটা একটু সময় সাপেক্ষ। তো যদি প্রতিদিন পড়ার শেষে একটা করে যদি মডেল টেস্ট হোক বা বিগত বছরের প্রশ্ন সলভ করে কেউ যদি একটা প্র্যাকটিস রাখে ডেইলি একটা করে এক্সাম দেওয়ার মডেল টেস্টের পাশাপাশি, তাহলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ওদের জন্য আরো বেশি ইজি হয়, বা ওরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারে যে ওদের প্রিপারেশনটা কেমন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই 25-30 মিনিট দেওয়াটা অনেক বেশি ফিজিবল একটা সিকিউ ধরে প্র্যাকটিস করার থেকে। ওই এমসিকিউ মানে ডেফিনেটলি সিকিউ ধরে করতে পারে যার লাগবে, কিন্তু এই যেহেতু এমসিকিউ অনেকের সমস্যা বলতেছে, তো প্রতিদিন এরকম 1-2 সেট করে কিন্তু মানে হয়তো ঘন্টা খানেক বা 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টা যদি 3 সেট হয় 4 সেট হয়, যে কয়টা পসিবল আর কি, এটা করতে পারে এটা। আচ্ছা, আমি হচ্ছে তামিমের কাছে ওই কোয়েশ্চেনটা ছিল তামিম, যেটা হচ্ছে যে সর্বার যেরকম বললো যে ম্যাথে একটু সমস্যা ছিল, এটা কভার করছে, এই জন্য একটা স্ট্র্যাটেজি শেয়ার করছে। তো তোমার কি কোনো পার্টিকুলার সাবজেক্টে মানে তোমার এই মুহূর্তে মনে আসতেছে যে না, এই একটা সাবজেক্টে তোমার মনে হচ্ছে যে না না অন্যগুলা থেকে একটু ঘাটতি আছে, তাই একটু বেশি টাইম দিছো, বেশি এফোর্ট দিছো, বা কি স্ট্র্যাটেজি ফলো করছো? ঘাটতি বলতে আমার বায়োলজিতে তেমন খুব একটা বেশি ঘাটতি ছিল না। বায়োলজি আমি রেগুলার পড়তাম কলেজ লাইফে, ওই কারণে শেষের দিকে খুব একটা প্রেশার হয়নি। বাট ঘাটতি ছিল হচ্ছে মেইনলি বাংলা আর ইংলিশ আর কি, ওইগুলো থেকে কম প্র্যাকটিস করা হয়েছিল আগে। সো লাস্টের দিকে বাংলা আর ইংলিশে একটু বেশি ফোকাস করেছিলাম। মানে এন্ড যখন বাংলার হচ্ছে, ক্ষেত্রে, হ্যাঁ, জি ভাই। হ্যাঁ, মানে বাংলা ইংলিশের ক্ষেত্রে একটু যদি ছোট্ট করে ধরো তোমার স্ট্র্যাটেজিটা শেয়ার করতে, ধরো লাস্ট মোমেন্টে দেখবে হাতে সময় কম, এখন যে জিনিস না দেখলেই না, সো কোন কন্টেন্ট দেখা উচিত বা কি করা উচিত সেটা। হ্যাঁ, বাংলার ক্ষেত্রে যদি বলি মেইন বইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ মেইন বইয়ের রচনা, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এরপর যে টিকাগুলো থাকে এগুলো যদি কেউ খুব ভালোভাবে পড়ে তাহলে সিকিউ এর ক খ গ গ যে কোনো কিংবা এমসিকিউ সবকিছু কিন্তু সলভ করা যাবে বলে আমি মনে করি। আর যদি কারো কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে ইচ্ছা হয়, সে টেস্ট পেপার দেখার মাধ্যমে খুব ইজিলি কোয়েশ্চেন প্যাটার্ন গুলোর সাথে নিজে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, সর্বা তোমার বাংলা ইংলিশের জন্য স্ট্র্যাটেজি কেমন ছিল? ভাইয়া বাংলার ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাতে একটা ভালো মার্ক এনশিওর করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাতের লেখার স্পিড। মানে হাতের লেখা যত জলদি শেষ করে ফেলতে পারবে তার বাংলা মার্ক বাড়ার সম্ভাবনা তত বেশি। তো ইন দ্যাট কেস হচ্ছে আমি লাস্টের দিকে একটু চেষ্টা করতাম যে মানে সৃজনশীল একটু বেশি করে লিখার আর কি। তো এটা হচ্ছে আমাকে হচ্ছে মেইন পরীক্ষায় অনেক হেল্প করেছিল, কারণ হাতের লেখার স্পিডটা বাড়ার কারণে আমি হচ্ছে দেখা গেছে যে একদম প্রপার টাইমে হচ্ছে লেখাটা শেষ করে ফেলতে পারছিলাম। এন্ড আরেকটা জিনিস যেটা আমি করতাম সেটা হচ্ছে যে তামিম যেটা একটু হলেও মেনশন করছে, সেটা হচ্ছে পাঠ পরিচিতি থেকে হচ্ছে মানে প্রত্যেকটা গল্প কবিতার হচ্ছে লাইনগুলা কালেক্ট করে নেওয়া। তো পাঠ পরিচিতিটা আই গেস মিস করা কারোরই মানে উচিত হবে না। তো যে হচ্ছে অনেক ভালো লিখতে পারে, ক্রিয়েটিভ রাইটিং যার অনেক মানে
যার অভ্যাস আছে, আমার কাছে মনে হয় তারও হচ্ছে পাঠ পরিচিতি একদম ভালো করে মুখস্থ করে ফেলা ফেলা বেটার। কারণ এটা হয় কি, মানে একদম মানে টিচার যারা মানে এক্সামিনার আছেন, মানে যারা হচ্ছে খাতাটা চেক করবেন, তারাও চান যে একটু বই থেকে আমরা হচ্ছে লাইনগুলো একটু নেই আর কি। তো ইন দ্যাট কেস হচ্ছে পাঠ পরিচিতিটা একটু ভালো মতো মুখস্থ করে ফেলতে হবে। এন্ড শব্দার্থের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা লাইনের পাশে হচ্ছে আমাদের বইয়ের মধ্যে কিছু লাইনস হচ্ছে দেওয়া থাকে, ব্যাখ্যা স্বরূপ লাইন, তো ওগুলা হচ্ছে একটু মুখস্থ করে ফেলা যায়। আবার লাইক যদি টেস্ট পেপার ফলো করে, টেস্ট পেপারের মধ্যেও হচ্ছে মানে বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ তো দেওয়া থাকে, বা উদ্ভাসের যে কোয়েশ্চেন ব্যাংক আমি ওটা ফলো করেছিলাম আর কি, ওইখানেও কিছু লাইন্স গুলা ছিল, সেগুলা হচ্ছে আমি একটু প্রত্যেক চ্যাপ্টার মানে যখন পড়ে ফেলতাম, গল্প কবিতা পড়ে ফেলার পরে আমি সেগুলা হচ্ছে বারবার মেমোরাইজ করে নিতাম আর কি, যাতে যখন আমি লিখি তখন হচ্ছে ওই লাইনগুলা হচ্ছে আমি অ্যাড করে ফেলতে পারি আমার লেখার মধ্যে। এন্ড ইংলিশের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে একদম টোটালি বোর্ড কোয়েশ্চেন ডিপেন্ডেন্ট হতে হবে এখন, কারণ ইংলিশের সিলেবাস তো বাদ, মানে কোনখান থেকে কোয়েশ্চেন আসবে এটা তো আমরা জানি না। মানে টপিক গুলা জানি, বাট কোন জায়গা থেকে যে আসবে সেটা তো আসলে আমাদের জানা নাই। তো ইন দ্যাট কেস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলাই হচ্ছে মানে বারবার প্র্যাকটিস করে ফেলা বেটার। এন্ড আরেকটা জিনিস, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে একটা ইয়ে থাকে, মানে প্রিপোজিশন একটা টপিক থাকে। তো আমরা যে মানে আমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলাম, তো আমাদের হচ্ছে ঢাকা বোর্ডে ওই প্রিপোজিশন টপিকটা পুরাটাই আসছিল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের থেকে আর কি। মানে ওই যে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য যেরকম প্রিপোজিশন মুখস্থ করি, অ্যাবাইডের সাথে বাই অথবা ইন, এরকম টাইপের আসছিল আর কি প্রিপোজিশন। তো এখন থেকে হচ্ছে এই প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু ভালো করে দেখে রাখা বেটার। এন্ড আরেকটা জিনিস, ইংলিশের জন্য হচ্ছে ফ্রি রাইটিং এর অভ্যাস করতে হবে, এটার জন্য হচ্ছে ভোকাবুলারি এনরিচ থাকারও একটা ব্যাপার আছে। সো ইন দ্যাট কেস হচ্ছে যদি এখন থেকে পারা যায়, লাইক এখন আমি একটু ফ্রি আছি, বিকাল বেলায় দেখা যায় যে অনেকেরই পড়তে ইচ্ছা করে না, তো এই টাইমটাতে পারলে একটু মনে করেন যে মানে কোনো ভোকাবুলারি লাইক অচেনা কোনো ওয়ার্ড, এগুলা ধরে যে লিখে ফেলে তারপর আর কি একটা নতুন ওয়ার্ডের সাথে নিজেকে পরিচিত করে ফেলা, এবং সেটা হচ্ছে ঠিকভাবে অ্যাপ্লাই করা প্যারাগ্রাফের ক্ষেত্রে অথবা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে। তো এটা হেল্প করতে পারে ফ্রি রাইটিং এ একটা ভালো মার্ক এনশিওর করার ক্ষেত্রে। হ্যাঁ আচ্ছা, তাহলে ডেফিনেটলি মানে হচ্ছে কি এই সম্পাদিত। অ্যাডভাইসটা, আচ্ছা হ্যাঁ আমি একটু বলি, যেটা হচ্ছে যে সবার এই কথাটা যেটা বললো যে ভোকাবুলারি রিলেটেড বা হচ্ছে যে প্র্যাকটিস করা রিলেটেড, তো মানে কিছু কিন্তু কমন টপিকই আছে যেগুলো হচ্ছে যে বোর্ড এক্সামে আসে বা প্যাটার্নটা বোঝা যায় যে ফ্রি হ্যান্ড রাইটিং বা হচ্ছে যে কোনো একটা টপিক এই জায়গাগুলো থেকে আসতে পারে। সো ডেফিনেটলি সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু মানে তুমি যদি কিছু টেমপ্লেট লাইন বা টেমপ্লেট কিছু ওয়ার্ড বা ভোকাবুলারি যেটা বলতেছিল, এগুলো যদি ইউজ করতে পারো, ওগুলোই সাধারণত দেখা যায় যে অ্যাট্রাক্ট করে। কারণ এত বড় বড় লেখা যখন তুমি লিখবা, সেটা যখন একজন টিচারকে এতগুলো খাতা দেখতে হবে, তোমার খাতাটা কি জন্য ইউনিক হবে বা তোমাকে কেন একটু বেশি মার্কস দিবে বা হচ্ছে একটু মানে অন্যদের তুলনায় একটু বেটার কনসিডার করবে, সেটার জন্য কিন্তু তোমার লেখার কোয়ালিটি ওরকম ভালো লাগবে। মানে আমি এখানে আমার দিক থেকে একটা সাজেশন দিচ্ছি, মানে যেটা হয়তো এরকম হতে পারে যে যদি কেউ আসলে স্ট্রাগল করে থাকো, ধরো হচ্ছে আমরা কিন্তু এখন অনেক কিছু ইউজ করি, তুমি কিন্তু গুগলে এই টাইপের সার্চ দিলেই পেয়ে যাবা যে ক্লাইমেট চেঞ্জ ভোকাবুলারি, জাস্ট লিখে সার্চ দাও তুমি, দেখবা যে ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড মানে তোমার মেনশন করা দরকার কিছু ওয়ার্ড, হ্যাঁ এই টাইপের ওয়ার্ড তুমি পেয়ে যাবা। ধরো আসবে হয়তো ডিফরেস্টেশন, ঠিক আছে, আসবে হয়তো গ্লোবাল ওয়ার্মিং, এই টাইপ চলে আসবে। বা এখন কিন্তু অনেকেই হচ্ছে যে তোমার বিভিন্ন যে এআই আছে, চ্যাট জিপিটি বলো, জেমিনি বলো, অনেকেই কিন্তু অনেক কিছু এগুলো ইউজ করে। তোমরা কিন্তু এগুলোকে হচ্ছে নিজেদের পড়ার একটা কম্পেনিয়ন হিসেবে ইউজ করতেই পারো। হ্যাঁ, চ্যাট জিপিটি বা এই টাইপের এআই গুলো সবসময় যে জিনিসপত্র কপি করে পেস্ট করার জন্য ওরকম না, কিন্তু তুমি যদি স্মার্টলি হেল্প নিতে পারো, দেখবা যে অনেক কিছু এখান থেকে নেওয়ার আছে। যেটা আমি বললাম, গুগল সার্চ দিয়ে সেম যে জিনিসটা তুমি পাবা, তুমি চ্যাট জিপিটিতে সার্চ দাও যে সাজেস্ট মি 10 ভোকাবুলারিজ বা 10 ওয়ার্ডস রিলেটেড টু কি বলতেছি ক্লাইমেট চেঞ্জ এরকম, বা ডিফরেস্টেশন বললাম, বা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, তখন দেখবো ভালো ভালো কিছু ওয়ার্ড পাবা। ওই ওয়ার্ডগুলোর হচ্ছে তুমি ওয়ার্ড মিনিংটা দেখে নাও বা ওই ওয়ার্ডগুলোর স্পেলিংটা দেখে নাও। তো যেটা হবে, তুমি যদি পার্টিকুলারলি ওই ওয়ার্ডগুলো মেনশন করতে পারো তোমার রাইটিং এ, ডেফিনেটলি সেটা অন্যদের থেকে তোমার খাতার যে কোয়ালিটি সেটাকে বেটার করবে। আর এই যে খাতার কোয়ালিটি যেহেতু বলছি, প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। বাংলা বা যেসব জায়গায় হচ্ছে একটু লেখা বেশি, হ্যাঁ, বা ইনফ্যাক্ট বায়োলজির ক্ষেত্রে চিত্রটা পেন্সিল দিয়ে আঁকলা, লেভেলিং গুলো ঠিক মতো করলা, মানে চিত্রের সাথে লেখা যাতে ওভারল্যাপ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, এরকম করলা। হ্যাঁ, আর খাতাগুলো কিন্তু অনেকদিন ধরে মানে বিভিন্ন জায়গায় যে এত খাতাগুলো পড়ে থাকে, এই জন্য পেন্সিলও হচ্ছে একটু ট্রাই করবা ডার্ক পেন্সিল দিয়ে করতে। বেশি হালকা পেন্সিল, এইচবি পেন্সিল দিয়ে করলে যেটা হয়, অনেকদিন ধরে থাকার কারণে কলমের কালি মোরালেস সেমই থাকে, পেন্সিলের কালি কিন্তু এইচবি পেন্সিলেরটা হালকা হয়ে যায়। সো যেটা হচ্ছে যে তুমি একটু গাঢ় পেন্সিল সেটা ইউজ করতে পারো। তারপরে যে 1 নং প্রশ্নের উত্তর লিখে একটু একটা আন্ডারলাইন করে নিলা নিচে, তারপর ক লিখে আলাদা লিখলা, খ লিখে আলাদা লিখলা। আর বোর্ডে তো পেজের অভাব থাকে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি মানে পেজের ক্ষেত্রে তোমার পেজ মানে বলতেছি না যে ইচ্ছা মতো এই জন্য নিবা খরচ করবা, সেটাও না, আবার অনেক কৃপণতা করবা সেটাও না।
ক লিখে 2 লাইন গ্যাপ দিয়ে খ লিখলা, তারপর 2 লাইন দিয়ে গ লিখলা। মানে যেটা বলতেছি এটা যে টিচারদের তো অনেক খাতা দেখতে হয়, এই জন্য যদি তুমি টিচারের দিক থেকে একটু খাতার যে প্রেজেন্টেশনটা বা দেখার যে সুবিধা, সেটা যদি একটু টিচারের জন্য সুবিধা করে দিতে পারো, ডেফিনেটলি অন্য কোন একটা খাতা দেখার থেকে তোমার খাতা যখন দেখতেছেন, নাম্বার দেওয়ার ক্ষেত্রে ওই কনসিডারেশনটা আসবেই। একটা ভালো মার্কস দেওয়া বা ভালো একটু কনসিডার করা ব্যাপারটা অটোমেটিক্যালি, আমরা হিউম্যান বিং তো, সাইকোলজিক্যালি এটা চলে আসে যে একটা ভালো খাতা দেখে একটু ভালো নাম্বার দেওয়ার চেষ্টাটা করা। এটা সঞ্চারী কিছু বলতেছিলাম। জি ভাই, ওই যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ভাই অলরেডি কিন্তু গুছিয়ে বলে দিয়েছেন যে বাংলাতে যে প্রবলেমটা মানে আমরা ফেস করতাম বা সর্বাত আমিও আশা করি ফেস করেছো, যে হচ্ছে এমসিকিউ কিন্তু বাংলাতে অনেক কঠিন আসে। মানে আমরা যেভাবেই বাংলা পড়ে যাই না কেন, দেখা যায় যে বিশেষ করে বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো থাকে সবগুলো অপশনকে কিন্তু উত্তর মনে হয়। তো দেখা যায় যে অনেকেরই হচ্ছে গিয়ে বাংলা আমরা যখন পরীক্ষা দিয়ে এসে পাশে প্রশ্ন মিলাই, আমাদের কিন্তু অনেক মার্কস কম আসে, বা দেখা যায় কারো 8টা ভুল, কারো 7টা ভুল। তখন দেখা যায় প্রথম পরীক্ষাতে তোমার এতগুলো এমসিকিউ ভুল, আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই যে আল্লাহ, প্রথম পরীক্ষাটা এত খারাপ হয়ে গেল, আমার কি বাংলাতে প্লাস মিস যাবে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য অবশ্যই আমার সাজেশন থাকবে যে তোমরা সৃজনশীলের প্রতি খুব বেশি অ্যাটেনশন দিবে। তার মানে এই না যে তোমরা সারাদিন বসে বসে সৃজনশীল বাসায় প্র্যাকটিস করবে, নট লাইক দ্যাট। তোমার ওই যে দীপ্র ভাই যে কথাটা বললেন যে প্রেজেন্টেশন খুব ভালো হতে হবে। আমরা কিন্তু একটা আইডিয়াল মেজারমেন্ট জানতাম যে একটা পেজে যাতে করে 14টা লাইন হয়। তো অনেকের দেখা যায় হ্যান্ডরাইটিং অনেক ছোট, বা অনেকের হ্যান্ডরাইটিং বড় বড়। তো আমরা হচ্ছে কি মেইনটেইন করার ট্রাই করব যে একটা পেজে যাতে আমরা 14 থেকে 15 লাইনে বেশি না লিখি। মানে একটা লাইন লিখলা, তার মাঝখানে একটা রেসপেক্টেবল গ্যাপ রেখে তুমি পরের লাইনটা তুমি লিখলা। বা ধরো আমাদের নিয়মটা কেমন, যে আমরা জ্ঞানমূলক প্রশ্নটা লিখবো 1 লাইনে, অনুধাবনমূলকটা 2টা প্যারায় লিখবো, প্রয়োগমূলকটা আমরা 3টা প্যারায়, আর হচ্ছে উচ্চতর দক্ষতাটা 4 প্যারায় লেখার চেষ্টা করব। তাহলে হবে কি, ওই যে একটা টিচারের কাছে অনেক বান্ডেল খাতা চায়, অনেক লিমিটেড টাইম থাকে সেই খাতাটা চেক করার জন্য। তো আমরা যদি এরকম প্যারা প্যারা করে কোয়েশ্চেন অ্যান্সার গুলো লিখি, বায়োলজিতে যতটুকু পারা মানে সম্ভব ফিগার দেই, ফিগারের সাথে লেভেলিংটা খুব সুন্দর করে করি, বা পয়েন্ট করে লিখি, তাহলে দেখবা যে তোমার সৃজনশীলের নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো বাংলাতে তুমি যদি সৃজনশীলে একটা ভালো নাম্বার আনতে পারো, তাহলে এমসিকিউতে কিন্তু নাম্বার কমে গেলেও কিন্তু অল টুগেদার তোমার এ প্লাস থাকবে। আর বাংলা ক্ষেত্রে যেটা বলবো যে আমরা দেখা যায় যে প্রথম 2টা সৃজনশীল এত পলিশিং করে লিখতে চাই যে লাস্ট সৃজনশীলে লেখা একদম বোঝা যায় না। তো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য যাতে মানে টাইম ম্যানেজমেন্টটা যাতে ইকুয়াল হয়। তোমার প্রথম পেজে লেখা যেরকম থাকে বা হ্যান্ডরাইটিং যেমন হয়, লাস্ট পেজে একদম হুবহু সেম না হলেও যাতে সেটা পড়ার মতো হয়। মানে টিচার যদি দেখি তোমার প্রত্যেকটা অ্যালফাবেট বুঝতে পারে যে না, এই স্টুডেন্টটা এইভাবে করে হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা প্রেজেন্ট করেছে। সেম গোজ ফর ইংলিশ, যেগুলোতে আমাদের একটু বেশি লেখা লাগে, তোমার যাতে করে প্রথম পেজ আর লাস্ট পেজের হ্যান্ডরাইটিংটা একেবারে সেম না হলেও যাতে পড়ার মতো থাকে। তাহলে আমরা যদি বাংলাতে সৃজনশীলের নাম্বারটা ভালো ক্যারি করতে পারি, এমসিকিউতেও কিন্তু 2-1 নাম্বার কম হলেও কিন্তু আমাদের আশা করি এ প্লাস হচ্ছে গিয়ে মিস যাবে না। আর হচ্ছে গিয়ে অনেকেই হচ্ছে বলছিল যে এখনো অনেক সিলেবাস বাকি, ওয়ান শট করলে হবে কিনা। আমরা কিন্তু ওয়ান শটে আমাদের প্রিভিয়াস ইয়ারের, মানে তোমরা দেখবে আমাদের উদ্ভাসী ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ওয়ান শট সিকিউ এমসিকিউ ক্লাস আছে। তো ওখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলোতে যে কোয়েশ্চেন এসেছে ওগুলো কিন্তু একদম ইন ডিটেইলড টপিক সহ কিন্তু অ্যানালাইসিস করানো হয়েছে বা তোমার ডিসকাস করানো হয়েছে। তো তোমার যে জিনিসগুলো এখনো বাকি আছে, তুমি যদি সেই ওয়ান শট ক্লাসগুলো দেখে ওই টপিকগুলোই ভালো করে পড়ে যাও, তাহলে আশা করা যায় যে লাস্ট মোমেন্টে তোমার পেন্ডিং পড়াগুলোর জন্য একটা ভালো প্রিপারেশন হবে। তো ওইভাবে তোমরা যদি টাইম ম্যানেজমেন্ট করো বা খাতের প্রেজেন্টেশন সুন্দর করে করো, আশা করি তোমরা ইন টাইম লেখাও শেষ করতে পারবে এবং সিকিউতে একটা ভালো মার্কসও ক্যারি করতে পারবে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, পরীক্ষা যখন শুরু করবা, শুরুর টাইমটা মানে সিকিউ খাতায় শুরুর টাইমটা একটু মাথা ঠান্ডা রাখার ট্রাই করবা। কারণ ফার্স্ট ইমপ্রেশন কিন্তু বড় একটা ব্যাপার। মানে শুরুতেই যদি প্রথম 2 পেজে কাটাকাটি হয়ে যায়, সেটা কিন্তু একটু ব্যাড মেসেজ ক্যারি করে। মানে টেনশনের কিছু নেই, বলতেছি না যে তার জন্য তোমার নাম্বার কম চলে আসবে, বাট তুমি যতটুকু কেয়ারফুল তোমার দিক থেকে থাকতে পারো, যে শুরুর যে সিকিউটা, সেটা এমন একটা সিকিউ চুজ করলে যেহেতু এখানে সিরিয়াল নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই যে 1 নাম্বার দিয়ে শুরু করতে হবে। সো সেটা 1 হোক 2 হোক 3 হোক, যেটা দিয়ে শুরু করলে পারফেক্ট সিকিউ যাতে লিখতে পারো প্রথমে 1-2টা, তাহলে না বাকি ওই যে বললাম তো সাইকোলজিক্যাল ব্যাপার তো, ওই ইমপ্রেশনটা ক্যারি করতে থাকে। কারণ বোর্ডে অনেক খাতা দেখতে হয়, সো শুরুর 2-3টা সিকিউ ভালো মতো লিখতে পারলে বাকিটা টিচারের একটা তোমার ব্যাপারে ধারণা হয়ে যায়। কারণ এতদিন তোমরা কলেজে পরীক্ষা দিয়ে এসছো, কলেজে দেখা যেত তোমার নাম থাকতো, রোল থাকতো, অনেক ক্ষেত্রে টিচাররা জানেন, চিনেন তুমি কেমন বা তোমাকে দেখে আসছে, বা স্টুডেন্টের রোল আগে পরে দেখেও একটা ধারণা নিতে পারেন। বাট বোর্ডের ক্ষেত্রে তো সব খাতাই হচ্ছে যে সবার সামনে সেম। তো তুমি চিন্তা করো, তোমার সামনে যদি একটা র্যান্ডম খাতা আসতো যেটা কিনা তুমি এখনো দেখো নাই খুলে, ফার্স্ট ইমপ্রেশন কিন্তু সেটার যে প্রেজেন্টেশন বা ধরো হাতের লেখা, বা হাতের লেখা যদি একটু মানে কম ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিয়ার নাকি, পড়া যাচ্ছে নাকি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই তো আমাদের দিক থেকে মোটামুটি এটাই ছিল। আমি এখন
আর তামিমা ভাই সরকার। ওদেরকে লাস্ট একটা কথা একটু বলে নেই যে ওরা কিন্তু অনেকে সিট কোড লিখতে ভুলে যায়, বা প্রথম আচ্ছা পরীক্ষা তো খুব টেনশনে থাকে, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভুল ফিল আপ করে। তোমার পুরো প্রিপারেশন কিন্তু মাঠে মারা যাবে তুমি যদি সেট কোড ভুল করো। এই জন্য অবশ্যই প্রথম পরীক্ষা দিন হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষার হলে যাবে, এবং কোয়েশ্চেন হাতে পাওয়ার পর অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে একটা ভালো সময় নিয়ে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একদম অ্যাডমিট কার্ড দেখে দেখে ফিল আপ করবে, এবং অবশ্যই সেট কোড এবং এক্সট্রা পেজের যে তোমার নাম্বারটা আছে এটা কিন্তু মেইন এক্সামের খাতায় কিন্তু ফিল আপ করতে ভুলবা না। তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের এক্সাম ভালো হবে। আচ্ছা, আমি এখন একটু তামিমা সরকারকে রিকোয়েস্ট করবো লাস্ট ওদের উদ্দেশ্যে যদি তোমাদের কিছু বলার থাকে, তামিম যদি কিছু বলো। ভাই এখন যেহেতু টাইম খুবই কম, এখন আমার মনে হয় ফার্স্টলি ওদের এইচএসসি তে ভালোভাবে ফোকাস করা উচিত। এখন আপাতত এডমিশনের যে টেনশন গুলো আছে ওগুলো বাদ রেখে কেবল এইচএসসি তেই ফোকাস করা উচিত, কারণ এডমিশন টেস্টের ক্ষেত্রেও কিন্তু এইচএসসি এর মার্কস গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বুয়েটে হয়তো 85% থেকে 90% এর মধ্যেই মার্কস থাকতে হয় পিসিএম এ। তো এইচএসসি পরীক্ষাতে আপাতত এখন ফোকাস রাখা উচিত। সাথে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর পাশাপাশি বাংলা এবং ইংলিশেও ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়া উচিত, যেহেতু আগে একটু কম পড়াই হয় সবার। সেক্ষেত্রে এখন বাংলা ইংলিশেও ভালোভাবে নজর দিয়ে পিসিএম এও যাতে একটা ভালো মার্কস আসে লাস্ট এক মাসে, সেভাবেই টাইমগুলো ইউটিলাইজ করতে হবে সবার। আচ্ছা সরবা আপু, তুমি যদি বলতা। আমিও তামিমের সাথে অনেকটা একমত, এখন ফুল ফোকাস এইচএসসি ক্ষেত্রে দেওয়া উচিত। এন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি মেনশন করতে চাই, এখন হচ্ছে অনেক কিছু হচ্ছে ডিস্ট্রাক্ট করার ট্রাই করবে, লাইক আমাদের অনেকের সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন থাকে, ফোন ইউজ করার টেন্ডেন্সি থাকে। তো এখন যেহেতু আমাদের সময় কম এন্ড এইচএসসি এর পরেই হচ্ছে আমাদের অ্যাডমিশন, সো আলটিমেটলি এইচএসসি হচ্ছে অ্যাডমিশনের জন্য একটা ডোর টাইপ। তো এইচএসসি তে হচ্ছে একটা ভালো মার্কস তো আমাদের এনশিওর করতেই হবে। তো এখন হচ্ছে যেহেতু আমাদের আর এক মাস সময় আছে, তো এই সময়টাতে হচ্ছে ফোনের প্রতি এক্সট্রা টাইম দেওয়াটা আমার কাছে মনে হয় অনেক বেশি হার্মফুল। তো এই টাইমটাতে হচ্ছে প্রয়োজনের বাইরে হচ্ছে ফোন না ইউজ করাটাই আই গেস বেটার হবে। তো অনেকেই হচ্ছে দেখা যায় যে মানে অনেক গ্রুপে টুপে এসে কমেন্ট করে থাকে যে আমার তো এত এত সিলেবাস বাকি, এখন থেকে যদি আমি পড়ি তাহলে কি পারবো নাকি। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের কমেন্ট করার থেকে আমার মনে হয় ওই টাইমটাতে সে যদি আবার পড়তে বসে যায় এন্ড তাহলে মনে হয় তার জন্য আরেকটু বেশি বেটার হয়। তো আমার কাছে মানে আপাতত আমার এটাই একটা খুব বড় একটা সাজেশন, সেটা হচ্ছে এখন ফোনটা একটু কম ইউজ করাই বেটার, মানে একদম প্রয়োজন ছাড়া ফোন ধরা যাবে না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করি, মানে আমাদের এখানে ওই যে প্রাইভেট গ্রুপগুলোতে এই টাইপের কোয়েশ্চেন দেখি, তো এখানে একটা ব্যাপার আছে যে দেখা যায় কি যখন এরকম কেউ একজন এসে কিছু একটা বলছে যে আমার পড়া হয়নি বা পড়া বাকি বা এইটা বাকি, কি করব, শেষ করব কেমনে, তখন দেখা যায় কি আরো দুই চারজন একটু হ্যাঁতে হ্যাঁ মিলায় বা বলে যে হ্যাঁ আমার এই অবস্থা বা সামথিং এরকম। তখন একটা মানে সিউডো মানে ফেক কনফিডেন্স পাওয়া যায়, আরে আমার যে অবস্থা বাকিদেরও তো একই অবস্থা। বাট বিলিভ মি, বাকিদের এই অবস্থা না। মানে যত হুম। মানুষ এইচএসসি পরীক্ষা দেয়, অনেক মানুষ আছে যে যারা অলরেডি সিলেবাস শেষ করে রাখছে বা সিলেবাস একাধিকবার রিভিশন হয়ে গেছে। তো তুমি যদি হচ্ছে এক দুজনকে সাথে পাও যে যে বলতেছে আরে না আমারও তো পড়া হয়নি, আমারও তো এরকম অনেক কিছু বাকি, সো আইদার প্রথম কথা হচ্ছে যে হয় ট্রাস্ট করবা না, বা ট্রাস্ট করলেও তুমি এটার উপর ফলো করে যে না ভালো হয়েছে, ওরও শেষ হয়নি আমারও শেষ হয়নি, এখন মানে আমি একটু চিল থাকি, এটা না। ব্যাপারটা এদার সময় যেটা আছে একটু সিরিয়াসলি নাও। আর কথাটা বেশ ভালো যে ফেসবুকে এসে কমেন্ট করতে যে টাইম যাচ্ছে বা আরেকজনকে সমস্যাটা বলতে যে টাইম যাচ্ছে, ওই টাইমে হয়তো তুমি আরো কিছু করে কভার করে ফেলতে পারতা। হ্যাঁ, সো এই অনেস্টিটা থাকাটা ইম্পর্টেন্ট যে হ্যাঁ হাতে সময় যতটুকুই থাকুক আমি আমার দিক থেকে একদম বেস্ট ট্রাইটা করে যাব। আর সামনে তো হচ্ছে যে কোরবানির ঈদ আসতেছে, তো ডেফিনেটলি সেখানে মানে ঈদের যে বন্ধ তখন একটু হয়তো পজ যাবে, মানে ডেফিনেটলি ঈদের যে আনন্দ সেটা তুমি ঈদের দিন বলো বা এর আগে পরে যদি একদিন দুদিন চাও, তুমি তোমার মতো হচ্ছে যতটুকু আনন্দ করতে চাও করতে পারো ডেফিনেটলি। আমি বলতেছি না যে ঈদের দিন তোমার বসে বসে পড়তে হবে, বাট অবশ্যই জিনিসটা যাতে এরকম না হয় যে অন্য বছর এইচএসসি পরীক্ষা না থাকা অবস্থায় তোমার ঈদের আনন্দ বা হচ্ছে অ্যাক্টিভিটিস যেমন থাকে, এবছর ডেফিনেটলি একটু হলেও স্যাক্রিফাইস হবে। হয়তো তোমার হচ্ছে যে কোথাও যাওয়ার কথা, একটু সেখানে যেতে পারবে না, হয়তো বাসায় থাকতেছো, বাট ডেফিনেটলি ঈদের দিন তুমি ঈদের যে আনন্দ বা হচ্ছে যে অ্যাক্টিভিটি, ডেফিনেটলি পরিবারের সাথে ঈদটা ভালো মতো উদযাপন করো। আমাদের দিক থেকেও তোমাদের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো। সবই ঠিক থাকুক, কিন্তু মাথায় এটা রাখতে হবে 17 তারিখ খুব সম্ভবত এর 13 দিন পরেই কিন্তু হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষা। তো তোমার মেন্টালিটি যাতে ওরকম থাকে যে না আমি এখন এই মুহূর্তে এমন কিছু করবো না যাতে আমার বোর্ড পরীক্ষার জন্য হার্মফুল হয়, এটাই। বাকিটা যার যার মতো তুমি ঈদের আনন্দ উপভোগ করো। সবার জন্য হচ্ছে যে আমাদের পক্ষ থেকে
অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক দোয়া থাকলো, তোমরা যাতে খুব ভালো মতো বোর্ড পরীক্ষাটা দিতে পারো সেটার জন্যই শুভকামনা থাকলো। আর ডেফিনেটলি অ্যাডমিশন রিলেটেড যে কোয়েশ্চেনগুলোর উত্তর আমরা দেই নাই বা হচ্ছে আজকে দিতে পারি নাই, ওগুলা অবশ্যই আমরা বোর্ড পরীক্ষার পরে ইনশাআল্লাহ কোনো একটা সময় অ্যাড্রেস করব। আপাতত তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্যই কমপ্লিট ডেডিকেশন এবং ফোকাস রাখো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।